ওকে, তো সবাইকে আবারও গুড ইভিনিং জানাচ্ছি। তো কি অবস্থা, সবার পড়াশোনা চলছে ছুটির ভিতরে? জি জি স্যার। কারিয়া থেকে মিউজিক আসতেছে শুনতেছি। স্যার আমাদের এখানে তো মানে মন্দির, ওদের পূজা হচ্ছে স্যার, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা। দুই জায়গায় দুইটা পড়ছে তো স্যার, এই জন্য আর কি পড়াটার একটু সমস্যা হয়ে যায়। তুমি মাঝখানে পড়ে আছো নাকি? হ্যাঁ, মানে আমাদের আচ্ছা এখানে চারদিকে একটা একটা করে মন্দির আছে আর কি। আচ্ছা। ওকে, তো ঠিক আছে, আজকের পরে আমরা বৃহস্পতিবার একটু ছুটি নিব, ঠিক আছে? কারণ ওই দিনে অনেকের হয়তো, যেহেতু পূজার শেষ দিন সম্ভবত, তো সেই হিসাবে আমরা নেক্সট শুক্রবারে পড়ব, ঠিক আছে? তো শুক্রবার সন্ধ্যার দিকে এই টাইমে একটু ক্লাস নিব। আর তোমাদের পরীক্ষাটা নিব হচ্ছে রবিবারে, ঠিক আছে? তোমাদের পরীক্ষাটা নিব হচ্ছে রবিবারে, তাহলে 2 দিন সময় দিলাম, শনি এবং রবিবারটা তোমরা সময় পাবা সন্ধ্যা পর্যন্ত। তো সেই হিসাবে আমাদের আজকের পর পড়াটা থাকবে হচ্ছে আবার শুক্রবারে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিব অবশ্য। তো আমরা আজকে মেইনলি রিফরমেশন পিরিয়ডের ছোট একটা টপিক, আর আগের আর্লি মিডল ইংলিশ পিরিয়ড এবং এজ অফ চসার, এগুলো নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারো, যদিও এখানে প্রবলেম থাকার পরিমাণটা খুবই কম মনে হয় নাকি? আচ্ছা, কারণ রিফরমেশন পিরিয়ডে বড় একটা টপিক না খুব একটা। তো এখন তোমরা এক এক করে একটু হাত তুলতে পারো, প্রথমে আর্লি মিডল ইংলিশ পিরিয়ড এবং এজ অফ চসার, এগুলো নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা একটু বলতে পারো। এমনি সবার পড়াশোনা হচ্ছে তো, নাকি অবস্থা বলো? আচ্ছা, তারপরে হচ্ছে বলো, যদি কারোর সমস্যা থাকে কোনো কোশ্চেনে বা কোনো বিষয়ে একটু বলতে পারো। আচ্ছা, মনে হচ্ছে কারো ওই বিষয়ে কোনো কথা নেই, তাহলে আমরা একটু রিফরমেশন পিরিয়ড নিয়ে হালকা পাতলা একটু কথা বলি। রিফরমেশন পিরিয়ড যেটা আছে, সেটা রিফরমেশন বলতে আসলে কি বোঝায় বলো তো? রিফরমেশন বলতে কি বোঝায়? রিফরমেশনের শব্দের সাথে কি পরিচিতি আছে বলো? চার্চের রিফরমেশন। হ্যাঁ, তাহলে রিফরমেশন মানে হচ্ছে সংস্করণ, আমরা বুঝি, তাই না? তো এখানে সংস্করণ বলতে শুধু রাজনৈতিক সংস্করণ না, বা হচ্ছে ভাঙাচোরা বাড়ি ঘরের সংস্করণ না, এখানে চার্চের যে সিস্টেম, তাই না, সেইটাকে সংস্করণ করা। এখানে অবশ্য ধর্ম সংস্করণ করার কথা বলা হয়নি। ধর্ম এক জিনিস, চার্চ আর এক জিনিস, ঠিক আছে? তো চার্চ হচ্ছে একটা সংগঠন বা প্রতিষ্ঠান, যেটা ক্রিশ্চিয়ানিটির একদম শুরুর দিকের, তাই তো, শুরুর দিকের একটা চার্চ, যারা খ্রিস্টান ধর্মটাকে মানে অর্গানাইজড করে। মেনলি ক্যাথলিক চার্চের মাধ্যমে অর্গানাইজড হয়, তার আগ পর্যন্ত এটা আনঅর্গানাইজড ছিল। এবং তৎকালীন সময়ে বিভিন্ন প্রচারকেরা ধর্ম বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেছেন, এবং যারা প্যাগানিজম বিশ্বাসী ছিল, প্যাগানিজমে তাদেরকে কনভার্টেড করে তারা ক্রিশ্চিয়ান করে। তারপরে এলাকা ভিত্তিক এক একটা চার্চ গঠন করে, এবং তৎকালীন সময়ে চার্চগুলো ছিল হচ্ছে ক্যাথলিক চার্চ, এবং তাদের প্রধান ছিলেন কে? ক্যাথলিক চার্চের প্রধান কে ছিলেন? হ্যাঁ, এখনও আছেন প্রধান, পোপ। তখনও ছিলেন পোপ। তখন একটাই চার্চ ছিল, সেটা ছিল ক্যাথলিক চার্চ। এখন আমরা অনেকগুলো চার্চের নাম জানি, তার বেসিক যে চার্চটা ছিল সেটা হচ্ছে ক্যাথলিক চার্চ। সেটা ভেঙে গেল কখন? যখন চার্চের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ উঠলো, দুর্নাম উঠলো, করাপশনের ব্যাপার আসলো, তখন বিশেষ করে জার্মানি থেকে, জার্মানি, ইংল্যান্ড, তাই তো, এই এবং আয়ারল্যান্ড, এই কয়েকটা দেশে ওই চার্চের ভিতরেই কিছু প্রিস্ট ছিলেন যারা মোটামুটি এর বিরুদ্ধে আন্দোলন করেন, তাই তো, ক্যাথলিক চার্চের বিরুদ্ধে আন্দোলন করেন। তো সেই আন্দোলনের আমরা কয়েকজনের নাম জানি, তাই না? আমরা জানি কি বলতো, যারা আন্দোলন করে ক্যাথলিক চার্চ এরিয়াতে, বিষয়গুলো বলো। স্যার মার্টিন লুথার আছে। মার্টিন লুথার, তাই তো, হ্যাঁ, দ্য লিডার্স অফ রিফরমেশন, জার্মান ক্লার্জিম্যান। হ্যাঁ, ক্যাথলিক চার্চ, CHUR। তারপর স্যার জুইংলি, ক্যালভিন। দেখো এখানে কয়েকজনের নাম আমরা বিশেষ করে পাবো। এখানে কি ওইটা কি আসলো? এই যেখানে, হ্যাঁ,
দেখো বিশেষ করে মার্টিন লুথার কিংয়ের কথা আসতেছে একদম প্রথম দিকের, তারপরে জন ক্যালভিনের কথা আসছে। হ্যাঁ, এগুলো পরবর্তী এই দুইজনের নামটা বেশি আসে যারা মোটামুটি ইংলিশ এবং মোটামুটি জার্মানিক এই দিকের ব্যক্তি ছিলেন তারা। এবং এরা প্রধানত কী ছিলেন, এরা ক্যাথলিক চার্চেরই রিলিজিয়াস ফিগার ছিলেন সবাই, এবং তারা নিজেরাই চার্চের বিরুদ্ধে যে ভিতরের যে দুর্নীতি করাপশন সেগুলো তারা দেখেছে। ধর্মকে ব্যবহার করে কীভাবে মানুষকে কি করা হচ্ছে বলো, ডোমিনেট করা হচ্ছে, এক্সপ্লয়েট করা হচ্ছে, সেগুলো দেখানো হয়েছে, তাই না? যে আমরা যদি বলি exploitation of Catholic Church before Reformation। এখনও চার্চের মধ্যে কত রকমের দুর্নীতি আছে, হ্যাঁ, প্রচুর দুর্নীতি আছে, প্রচুর। হ্যাঁ, মানে কী বলবো, আমরাও তো দেখতেছি আমাদের চার্চের ভিতরে এরকম বিশপ পাদ্রী থেকে শুরু করে একদম মানে কী বলবো। দেখ এখানে কিছু আছে, বিফোর দ্য রিফরমেশন দ্য ক্যাথলিক চার্চের ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড ফিনান্সিয়াল এক্সপ্লয়টেশন ইনক্লুড প্র্যাকটিস দ্য সেল অফ ইন্টেলিজেন্সেস। এটা মানে বুঝো সেল অফ ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? এটা আগে তো বলেছি যে সেল অফ ইন্টেলিজেন্স মিনিং। হ্যাঁ, দেখো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরে একবার একটু দেখতেছি। দেখো এখানে বলছে, দেখো যে হোয়ার পিপল কুড পে মানি ইন এক্সচেঞ্জ ফর আ রিডাকশন ইন দ্য টেম্পোরাল পানিশমেন্ট ফর দেয়ার সিন, তাই তো, পাপ ক্ষমা, তাই তো, যে টাকা দিলে পারে, যে যত টাকা দিবে তার পাপের মানে পানিশমেন্ট তত কম হবে। ইফেক্টিভলি শর্টেনিং দেয়ার টাইম ইন পার্গেটরি আর রিডিউসিং দ্য সিভিয়ারিটি অফ পেনাল্টিস আফটার ডেথ। তাহলে বিফোর ডেথে তো চার্চ একটা পানিশমেন্ট দিতই, সেই পানিশমেন্টটা কম করা হতো। এখনও তো বললামই তো অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আর প্র্যাকটিস দ্যাট প্রোভোক সিগনিফিকেন্ট কন্ট্রোভার্সি অ্যান্ড ওয়াজ কি ফ্যাক্টর লিডিং টু দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। এর জন্য হয়ে যায় টেম্পোরাল পানিশমেন্ট এবং ট্রেজারি অফ দ্য চার্চ, তাই তো। চার্চের দেখো ইন্ডালজেন্সেস আর বেসড অন দ্য কনসেপ্ট অফ চার্চ ট্রেজারি অফ মেরিটস ফ্রম ক্রাইস্ট দ্য ভার্জিন ইত্যাদি। মানে তারা হচ্ছে ওই জিজাস ক্রাইস্টের ক্রস বিক্রি করা, বাইবেল বিক্রি করা, হ্যাঁ, এরকম মাধ্যমেও কিন্তু টাকা পয়সা ইনকাম করা শুরু করতো। এবং টাকা পয়সা ইনকাম হয় সেটাকে আবার কীভাবে যে টাকাগুলো অপব্যয় করে, সব কিছু নষ্ট করে, সেগুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে তো। তারপর হচ্ছে আর ওইখানে আছে, দেখো বলা হচ্ছে কি, বলছে দেখো হুইচ প্রমিস রিলিজ ফ্রম আ পার্গেটরি, হ্যাঁ, ফর মানি অর সিমনি বাইং অ্যান্ড সেলিং অফ চার্চ অফিসেস। হ্যাঁ, কারা চার্চের প্রধান হবে, বুঝতে পেরেছ? চার্চ অফিস বিক্রি হবে, মানে চার্চের কমিটি হয়, সে চার্চ কমিটিতে কারা থাকতে পারবে, এ সব কিছু টাকার উপর। এবং ওই যখন ওই হিসাবে থাকবে তখন চার্চে যত টাকা উঠবে, মানুষ যে সকল দান টান করবে, এগুলো নিয়ে কত রকমের সেরখাল্লা বলে বাংলা কথা, হ্যাঁ, বুঝতে পেরেছ? তো যাই হোক, এগুলো নিয়ে অনেক অ্যাবিউজিভ অবস্থান ছিল। দেখো সিমনি বলতে কি বোঝান করে, সিমনি মানে দ্য বাইং অ্যান্ড সেলিং অফ চার্চ অফিস অ্যান্ড পজিশন লিডিং টু আনকোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালস হোল্ডিং ইম্পর্টেন্ট এক্সক্লেসিয়াস্টিক্যাল পোস্ট। মানে যার যত টাকা আছে সে তত বেশি চার্চের ভালো ভালো পোস্টে দায়িত্ব পাবে। এই জন্য দেখা যাচ্ছে আনকোয়ালিফাইড ব্যক্তি, যাদের কোনো যোগ্যতা নেই, দক্ষতা নেই, তারা চার্চের ভালো ভালো জায়গায় গিয়ে বসে আছে, ঠিক আছে তো, চার্চ পরিচালনার দায়িত্বে আছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, তার মধ্যে দেখো অ্যাবসেন্টিজম অ্যান্ড প্লুরালিজম। মানে কি অ্যাবসেন্টিজম বলতে কি, দেখা যাচ্ছে একই ক্লার্জিম্যান বিভিন্ন চার্চের পজিশন নিয়ে বসে আছে, ঠিক আছে তো। দেখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে গিয়ে আজকে হচ্ছে না, কাল হচ্ছে, কাজ এভাবে করে অ্যাবসেন্টিজম হচ্ছে, তারা ঠিকমতো চার্চে থাকে না, ঠিক আছে তো, বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে। তারপরে ক্লার্জি মেম্বার্স হু হেল্ড মাল্টিপল পজিশন অ্যান্ড লিভড অ্যাওয়ে ফ্রম দেয়ার ডায়োসিস নেগলেক্টিং দেয়ার স্পিরিচুয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস হোয়াইল স্টিল কালেক্টিং ইনকাম। ঠিকই ইনকাম করছে বা ঠিকই তারা মানে কি চার্চ থেকে ইয়া নিচ্ছে, বেতন টেতন সব নিচ্ছে, কিন্তু কাজ করছে না। কাল্টিভেটিং অফ ফোনি রেলিক্স, ওই যে বিভিন্ন ধরনের রেলিক বিক্রি করা, না, জিজাস ক্রাইস্টের ক্রস বিক্রি করা, হ্যাঁ, এই ক্রস, তারপর আছে না, এটা মনে হয় প্রত্যেক ধর্মেই আছে, তাই না, এই ধর্মের নামে বিভিন্ন জিনিস বিক্রি করা, তসবি বিক্রি করা, তারপর হচ্ছে মালা বিক্রি করা, আছে না, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে বিভিন্ন ধরনের মূর্তি বিক্রি করা, এগুলো প্রত্যেকটা ধর্মেই প্রায় আছে। এই যে তুমি যখন মাজারে যাবা দেখবে যে মাজারে যেতে হলে তোমাকে আগরবাতি কিনতে হবে, তোমাকে মোমবাতি কিনতে হবে, দিয়ে ওখানে জ্বালাতে হবে। এগুলো করে না, এগুলো বলো, তাড়াতাড়ি উঠতে দিবে না, তোমাকে এগুলো নিতে হবে। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে এই এর মধ্যে হয়ে পড়ে, মানে যে কোনোভাবে টাকা, ওই টাকার জায়গাতে গিয়েই মোটামুটি এই জায়গায় দুর্নীতিগুলো বেশিরভাগ ঘটে যাচ্ছে। ইম্প্যাক্ট অফ অ্যাবিউজ, আর অ্যাবিউজের কারণে কী হচ্ছে, মানুষজনের বিশ্বাস কমে যাচ্ছে ধর্মের প্রতি। ইকোনমিক হার্ডশিপ, কমন পিপল দেখাচ্ছে যে কী করছে, টাকা পয়সার অভাবে ভুগতেছে। রাইজ অফ রিফরমেশন, আর মার্টিন লুথার কিংয়ের মতো ফিগাররা উঠে তো মোটামুটি আন্দোলন ব্যবহার খাটাচ্ছে, যেগুলো হতে পারে না, এগুলো হয় না, হ্যাঁ, এগুলো চলানো ঠিক হবে না। এই যে একটা জিনিস একটু তো বলি, হয়তো বা আমাদের
আমার ধর্ম দিয়ে আমি বলার চেষ্টা করি, যেটা বর্তমানে ঘটতেছে আমার কাছে মনে হচ্ছে এগুলো ধর্মীয় মানে কি এগুলো ধর্মীয় কালচারের মধ্যে পড়ে কি, নাকি ধর্মীয় প্রধানরা এগুলো করতে দিচ্ছে তারা যেন দুর্নীতিটা করতে পারে। মানে ধর্মের নামে নেশা করে আনন্দ মজা করা, হ্যাঁ, বিশাল উচ্চস্বরে যে বক্স টক্স বাজানো, এগুলো কি ধর্মের সাথে যায় বলো? আমি কিন্তু কারো ধর্ম সম্পর্কে কথা বলছি না, যেগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলো ধর্মের মধ্যে যাওয়া ঠিক না। যেটা আমার বড়দিন উপলক্ষে যখন হয়েছে আমি আন্দোলন করেছি, এমনকি আমি আমার চার্চে যাই না, গত 3 বছর ধরে আমি কিন্তু আমার চার্চে যাই না, জানো তো, এই সকল বিষয়গুলোর জন্য। যে ছেলে মেয়ে বড়দিন উপলক্ষে রাতের বেলায় বিশাল সেই 30-40 পেয়ার বক্স নিয়ে এসেছে গ্রামের মাঝখানে, সেখানে এবং তারা মদ টদ নিয়ে এসে নাচানাচি করবে, এবং সেটা নিয়ে যখন আমি কথা বললাম তখন আমি একা ছাড়া আর কেউ ওর বিরুদ্ধে কথা বলেনি। কথা বুঝতে পেরেছো? এটা নাকি ধর্মের নামে তারা করতেছে, বুঝতে পেরেছো? তখন আমি বিশপের কাছে গেলাম, বিশপ বলতেছে কিছু বলতে পারছে না, উনি কিছু বলতে পারবেন না। চার্চের যিনি প্রধান আছে তার কাছে বললাম, তারা বলছে এটুকু আনন্দের দিন, এটুকু তো করতে পারে। আসলে আনন্দ আর উশৃঙ্খলা থেকে এক জিনিস বলো? আনন্দ আর উশৃঙ্খলা এক জিনিস? তুমি যদি এখন ধর্মের নামে বিশাল বিশাল বক্স বাজাও, আবল তাবল গান বাজাও, সে উচ্চ স্বরে বাজাও আর নেশা করে মাতালের মতো নাচতে থাকো, এটাকে কি আনন্দ বলে? এটা তো আনন্দ না, এটা তো উশৃঙ্খলতা। ঠিক আছে? তো এইগুলো চার্চ কেন করতে মানে নিষেধ করছে না? কারণ ওই যে চার্চ কমিটি যারা আছে তারা তো ইয়ং জেনারেশনের ভোটে তারা নির্বাচিত, তারা যদি এগুলোকে না করতে দেয় ইয়ং জেনারেশন তাদেরকে আবার পরে ভোট দিবে না, তারা ওখানে আর কমিটিতে থাকতে পারবে না। তাহলে কমিটিতে কেন থাকতে হবে তোমাকে? নিশ্চয়ই তাহলে এমন কোনো সুবিধা তোমরা পাচ্ছ তার জন্য তোমাকে কমিটিতে যেতেই হবে। আছে না মসজিদ কমিটিতে যাওয়ার জন্য মারামারি হয় না? বলো, মসজিদ মারামারি, হ্যাঁ, তাহলে এগুলো কেন হবে? কেন মারামারি হবে? একটা ধর্মীয় কাজে মানুষ যাবে, স্বেচ্ছায় যাবে, সেখানে মারামারি করে কেন যেতে হবে? তার মানে নিশ্চয়ই এমন কিছু মধু আছে যে মধু খাওয়ার জন্য কিছু মানুষ ওই জায়গাতে যায়। ঠিক আছে? তো আর ওই মধু খেতে গিয়ে যত দুর্নীতি হয়ে যাক তারা সেগুলো দুর্নীতি দেখবেই না, ধর্মের নামে হোক অথবা ধর্মের নামে না হোক। অতএব তারা ধর্ম কোন দিকে গেল সেটা দেখার বিষয় না, তাদের স্বার্থ মিটে গেল মানেই ধর্ম উল্টায় পাল্টায় নেশা করে মাতলামি করে যা করে ফেরাক, এটা কেউ দেখতে আসবে না। ঠিক আছে? তো এই হচ্ছে বর্তমান অবস্থা। সেই সময় তো ছিল, এখন তো আরও বেশি হয়ে গেছে। সেটা আমি কি বলছি, আমি নিজেই দেখাচ্ছে প্রায় 3-4 বছর ধরে আমি চার্চে যাই না, আর উৎসবেরগুলো তো আমি যাই না। গ্রামে গেলেও আমি দেখা যাচ্ছে খুব একটা থাকি না বর্তমানে, কারণ ওখানে ধর্মের নামে যা হয় সেটা আমি মোটেও পছন্দ করি না। এবং বিশপ পাদ্রির সাথে আমার তো নাকে মুখে গণ্ডগোল বলা যায়। হ্যাঁ, আমার চোখে চোখ না পড়লে পরে কথা বলে না, বুঝতে পারছো? এবং সামনাসামনি দেখলে আমার সাথে মানে কি বলবো, যদি হয় তো ভালো, না হলে এড়িয়ে যায়, যতটুকু পারে তারা এড়িয়ে যায়, কারণ আমার রাগ তো জানোই তোমরা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। বিশপ বলতে কারা? বলো, বিশপ বলতে কারা, কাদের? বিশপ হচ্ছে একটা পদবি, প্রিস্ট লেভেলের একটা লেভেল। ঠিক আছে? তো যেমন আমাদের মন্ত্রী আছে না, মন্ত্রী আছে, তারপরে এমপি আছে, ডিসি আছে, এরকম হচ্ছে আমাদের একটা স্টেজের একজনের নাম। জেনে হচ্ছেন বিশপ, তিনি হচ্ছেন একটা আমাদের সিস্টেম আছে। যেমন আমাদের ইউনো একজন কিসের প্রধান বলো? থানার প্রধান, তাই না? উপজেলার প্রধান। ডিস্ট্রিক্টের প্রধান হচ্ছে কি একজন ডিসি। ডিভিশনের প্রধান হচ্ছে কি একজন ডিভিশনাল কমিশনার। তো এরকম আমাদের বাংলাদেশের যে প্রধান, চার্চ অফ বাংলাদেশের যিনি প্রধান বা ধর্মীয় প্রধান, তাকে বলা হয় বিশপ। এরকম 3টা বিশপ আছে বর্তমানে আমাদের চার্চ অফ বাংলাদেশ বলে যেটা চার্চ আছে। চার্চ আছে অনেকগুলো, ক্যাথলিক চার্চ আছে, চার্চ অফ বাংলাদেশ আছে, ইউনাইটেড চার্চ আছে, অনেকগুলো চার্চ আছে। তো আমাদের চার্চ অফ বাংলাদেশের মধ্যে ইনক্লুডেড আমি, প্রোটেস্ট্যান্টিজমের। তো ওখানে বাংলাদেশের যিনি প্রধান তাকে বলা হচ্ছে মডারেটর ফার্স্ট। এবার এই পুরো বাংলাদেশকে 3টা অঞ্চলে ভাগ করা হয়েছে। ঠিক আছে? 3টা অঞ্চলে ভাগ করা হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে ডায়োসিস। তাহলে এই 3টা ডায়োসিসে বিভক্ত। এর মধ্যে হচ্ছে বরিশাল একটা, তারপর হচ্ছে তোমার ঢাকা একটা, আর কুষ্টিয়া একটা। এই 3টা ডায়োসিসে 3জন বিশপ আছে, তার মধ্যে ঢাকার বিশপটা হচ্ছে প্রধান, আর বাকি 2টা হচ্ছে তার নিচের। এরপর এই প্রত্যেকটা ডায়োসিসের অধীনে একজনের করে থাকে, ডিনারি থাকে, বুঝতে পারছো? ডিনারির প্রধান হচ্ছেন ডিন। এই যে তোমরা বিশ্ববিদ্যালয়ের ডিন টিন পাও না, এইসব নামগুলো কিন্তু এইসব ওইগুলো থেকে এসেছে। একজন ডিনারির প্রধান, তিনি হচ্ছেন ডিন, বুঝতে পেরেছো? এবং এই ডিনারির অধীনে অনেকগুলো গ্রাম থাকে, একটা গ্রামকে বলা হয় প্যারিশ। গ্রামের চার্চের প্রধানে যিনি থাকেন তাকে বলা হয় প্রিস্ট, প্যারিশ প্রিস্ট, বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে প্যারিশ প্রিস্ট হচ্ছে একজন গ্রামের বা একটা প্যারিশের প্রধান, আর ডিনারির প্রধান হচ্ছেন একজন মানে ডিন, আর ডায়োসিসের প্রধান হচ্ছেন একজন মডারেটর। এরকম করে নাম দেওয়া আছে, বুঝতে পেরেছো? এছাড়া এগুলো কিছু না, এগুলো সবাই প্রিস্ট, এখানে সবাই প্রিস্ট, কিন্তু প্রিস্টের একজনের নাম। যেমন আমাদের সবাই আমরা শিক্ষক,
কিন্তু আমি হচ্ছে লেকচারার, একজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন প্রফেসর, তারপরে আবার তার অধ্যক্ষ, এরকম আছে, ওরকম আর কি বিষয়টা। তো এখানে সেটাই বলা হচ্ছে স্যার। যে এখানকার যারা প্রধান ছিলেন, এরকম বিভিন্ন প্রিস্ট যারা ছিলেন, তারা কেউ দুর্নীতির পক্ষে ছিলেন, কেউ দুর্নীতির বিপক্ষে ছিলেন, হ্যাঁ, দিয়ে মোটামুটি তারা আন্দোলনটা করেছে এবং রিফরমেশন আনার চেষ্টা করেছে। তো এগুলো সেখানে বলা হচ্ছে। আর এই রিফরমেশনটা আরও বেগ পেলো কীভাবে বলো তো, গতি পেলো কোন দিক থেকে বলো? বিশেষ করে গতি পেল কারণ ওই সময় যিনি রাজা ছিলেন, ইংল্যান্ডের যিনি রাজা, ঠিক আছে তো, হেনরি দ্য সেভেন্থ, ক্যাথলিক চার্চে কিন্তু মানে ক্রিশ্চিয়ানিটিতে কিন্তু ডিভোর্স নিষিদ্ধ, না ক্রিশ্চিয়ানিটিতে কিন্তু ডিভোর্স দেওয়া যায় না, হেনরি দ্য এইট, তাই তো? তা ক্রিশ্চিয়ানিটিতে ডিভোর্স কি বলো, বললাম কি? হ্যাঁ, দেওয়া যায় না, ঠিক আছে তো। এখন অবশ্য চার্চ ভিত্তিক ডিভোর্স হয় না, ওটা আইন ভিত্তিক ডিভোর্স হয়, কিন্তু চার্চে কখনো ডিভোর্স এখনো ওটা করে না। তো ক্যাথলিক নিয়মে দেওয়া যায় না, কিন্তু ওই যে হেনরি দ্য এইটের যে ওয়াইফ ছিলেন, প্রথম ওয়াইফ ক্যাথরিন অফ আরাগন, তার আবার ছেলে হচ্ছিল না, সন্তান, তাই তো? তাহলে পূর্বসূরি মানে পূর্ব যে আমরা পাচ্ছি না, তাই না, একজন যে মানে এয়ার পাচ্ছি না, উত্তরাধিকারী পাচ্ছি না, তাহলে তার জন্য কি করলেন, তাকে এখন তো ডিভোর্স দিতে হবে। কিন্তু পোপের সাথে যোগাযোগ করলে কি করে, পোপ তো নিষিদ্ধ করে নাকি, যে এই যে রিফিউজ, যে না বিয়ে বাতিল করা যাবে না। তো মোটামুটি এই রিফরমেশন আন্দোলন যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন হেনরি এই সুযোগ বুঝে ওটাকে নিয়ে নিল নিজের স্বার্থে, ঠিক আছে তো। সে কী করলো, রিফরমেশনের সাথে অ্যাড হয়ে তিনি কি করলেন, ক্যাথলিক চার্চ থেকে বেরিয়ে এসে নিজে একটা চার্চ অফ ইংল্যান্ড নামে, যেমন চার্চ অফ বাংলাদেশ বলছি না আমরা, ওরকম চার্চ অফ বাংলাদেশ কিন্তু চার্চ অফ ইংল্যান্ডেরই একটা অংশ। এটা দেশভিত্তিক নাম হয়, যেমন চার্চ অফ ইন্ডিয়া আছে, চার্চ অফ ইংল্যান্ড আছে, চার্চ অফ কানাডা, এরকম দেশ। তাহলে আমাদের বাইরের ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে আসে ইউনিভার্সিটিগুলো চালাচ্ছে। হ্যাঁ, চার্চ অফ ইংল্যান্ড ফ্রম দ্য অথরিটি অফ দ্য রোমান ক্যাথলিক, সেখান থেকে বের হয়ে আসলেন এবং তিনি নিজেই চার্চের প্রধান হয়ে গেলেন। তখন রাজা হয়ে গেল কি, চার্চের প্রধান, ঠিক আছে তো। এবং তারপরে তিনি করলেন কি, বিয়ে করলেন। হ্যাঁ, কাকে বিয়ে করলেন? অ্যানি বলেন। হ্যাঁ, অ্যানি বলিনকে বিয়ে করলেন। হ্যাঁ, অ্যানি বলিনের মাধ্যমে তার একটা কি হলো, মেয়ে হলো নাকি, নাকি ছেলে হলো? ছেলে। হ্যাঁ, এডওয়ার্ড তার নাম। এলিজাবেথ। তো যাই হোক, ক্যাটরিন অফ আরাগনের সাথে মেয়ে হয়েছিল, নাম কি? ম্যারি। হ্যাঁ, তো হেনরি দ্য এইটের মৃত্যুর পর এডওয়ার্ড, তারপরে ম্যারি, তারপরে তো আমরা জানি যে এলিজাবেথ দ্য ফার্স্ট সিংহাসনে বসেন। তো এইভাবে মেনলি আসে। তো আমরা এখানে জাস্ট গল্প কাহিনীর ব্যাপারটা না, যে রাজা এখানে কিভাবে ঢুকে পড়লো সেটা আমরা একটু দেখলাম। তাই বলছে যে হেনরি ব্রেক উইথ রোম ওয়াজ নট ইনিশিয়ালি ইন্টেন্ডেড টু ইন্ট্রোডিউস প্রোটেস্ট্যান্ট। তিনি চাননি প্রথমে, কিন্তু যেহেতু তার প্রয়োজন ছিল তাই কিন্তু তিনি এটা করে ফেললেন আর কি। হ্যাঁ, হিজ পার্সোনাল বিলিফস রিমেইন লার্জলি ক্যাথলিক। তিনি মনের দিক থেকে ক্যাথলিকই ছিলেন। হিজ সাপ্রেস প্রোটেস্ট্যান্ট ডকট্রিনস ইভেন আফটার দ্য স্প্লিট। তিনি কিন্তু মনে মনে ওই মানে ক্যাথলিক ধারণাধারী ছিলেন, কিন্তু তিনি চাচ্ছিলেন যে তার একটা সুবিধা হোক, সেই সুবিধা অনুসারে তিনি এই কাজটা গ্রহণ করে নিলেন। তো যাই হোক, পরবর্তীতে তো হেনরির মৃত্যুর পর এডওয়ার্ড দ্য সিক্সথ রাজা হলো, তাই তো। এগুলো রাজার ব্যাপারটা নিয়ে আমাদের খুব একটা আসবে না এখানে, কারণ এটা তো আমরা জাস্ট হিস্ট্রিক্যালি জানলাম, এগুলো নিয়ে মাথা গরম করারও দরকার নেই। তারপর কি আসলো, তারপরে কি আসলো, ওগুলো আমাদের কোনোভাবে জানার দরকার নেই। আমরা লিটারি হিস্ট্রিটাকে বেশি করে খেয়াল করব, ঠিক আছে। তো ম্যারি আসলো সিংহাসনে। তো তারপরে ম্যারির পর আসলো কি, দেখো, এলিজাবেথ দ্য ফার্স্ট আসলো। এখানেই মেনলি তার গুরুত্বটা বেশি। 1558-এ সিংহাসনে বসলেন। তাহলে মেরি দ্য ফার্স্ট যখন সিংহাসনে বসলেন, সেই সময় থেকে আমাদের আর একটা এজ শুরু হয়ে গেল নাকি, সেটা হচ্ছে কি এলিজাবেথ, যেটা রেনেসাঁস পিরিয়ডের মধ্যে পড়ছে। তাহলে এই যে এই পর্যন্ত মোটামুটি রিফরমেশন হওয়া পর্যন্ত, হেনরি দ্য এইট পর্যন্তই যে আন্দোলনটা, সেই আন্দোলনের ব্যাপারটাই আমাদের রিফরমেশন হিসেবে আসতেছে। এখন এই রিফরমেশন পিরিয়ডের যে লিটারি হিস্ট্রিটা, সেটা যদি আমরা দেখি তাহলে তো বুঝতেই পারতেছি, তখন নিশ্চয়ই আমাদের কিছু আন্দোলনের সাথে রিলেটেড কিছু ধর্মীয় ভিত্তিক বইগুলো প্রকাশ পাবে বা বই হবে, তাই না। তাই সেখানে যদি আমরা দেখে বলছে, আর ডিফাইনিং ফিচার অফ দ্য রোমান রিফরমেশন ইন ইংলিশ লিটারেচার ওয়াজ ডিপলি রিলিজিয়াস ক্যারেক্টার। এখানে অধিকাংশই সাহিত্যকর্ম রিলিজিয়ানের সাথে রিলেটেড ছিল। দ্য রিলিজিয়াস রিফরমেশন সুইপিং অ্যাক্রস ইউরোপ ইনিশিয়েটেড বাই মার্টিন লুথার, হ্যাঁ, এনকারেজ দ্য ডিরেক্ট এনগেজমেন্ট উইথ দ্য বাইবেল। তাহলে বাইবেলটা আগে তর্জমা করে তারপর জনগণের কাছে দেওয়া হতো,
বাইবেল সরাসরি জনগণ পড়তে পারতো না, এটা ওই রিলিজিয়াস প্রিস্ট যারা ছিল তারাই পড়তো। কিন্তু টিন্ডেল, হ্যাঁ আমরা জানি কি পরবর্তী কী হলো, টিন্ডেল কী করছে, উইলিয়াম টিন্ডেল বাইবেল ট্রান্সলেট করেন ইংরেজিতে, তাই না? হ্যাঁ, এর আগেও তো জন উইক্লিফ ট্রান্সলেট করেছেন। মানে বাইবেল কয়েকবার জি স্যার। ট্রান্সলেট হয়েছে, কয়েকটা ভার্সন আছে কিন্তু বাইবেলের, ঠিক আছে তো? হ্যাঁ, মানে ভাষাগত ব্যাপারটা। তাই বলছে রিফর্মার্স লাইক উইলিয়াম টিন্ডেল আর্গুড দ্যাট এভরিওয়ান শুড হ্যাভ অ্যাক্সেস টু দ্য স্ক্রিপচার ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। তাই তিনি করলেন কি নিজের ভাষায়, মানে একদম কমন ইংলিশে তিনি বাইবেলটাকে ট্রান্সলেট করলেন। এর আগে ট্রান্সলেট হয়েছিল কিন্তু তিনি কমন ইংলিশে, বিশেষ করে টিন্ডেল পাবলিশড অ্যান ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট হুইচ লেটার বিকাম দ্য বেসিস ফর ম্যানি সাবসিকুয়েন্ট ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বাইবেল। এমনকি বাংলাতেও বাইবেল ট্রান্সলেট করেছিলেন কি উইলিয়াম কেরি, আমরা জানি বাংলাদেশে যখন ক্রিশ্চিয়ানিটি আসলো। এবং দেখো কিং জেমস ভার্সন 1611 সালে, সেই সময় কিং জেমস ভার্সন নামে একটা ভার্সন এখনও আছে, এখনও যদি আমরা সার্চ দিই তাহলে পাবো তার ভাষাটা। হ্যাঁ, যে দেখো যদি বলি প্রোটেস্ট্যান্ট হয়েছিল, প্রোটেস্ট্যান্ট উপর বেস। কিং জন সরি স্যার এটা কি অনেক স্ট্রং ছিল যার কারণে এটা অনেক জায়গায় এটার নাম দেখি। এই যে কিং জেমস ভার্সন, হ্যাঁ এটা মানে ভাষাটা ভালো আর কি। হ্যাঁ, ভাষাটা মানে এখানে মূল তত্ত্বের ব্যাপারে সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে ভাষাগত যে পরিবর্তনটা। যেমন আমরা বাংলাদেশেও দেখি, যেটা প্রথম উইলিয়াম কেরি যেটা লিখেছিলেন সেটা ছিল সাধু ভাষায়, তারপরে ওইগুলো আস্তে আস্তে এমন সব আঞ্চলিক ভাষা পর্যন্ত করে ফেলা হয়েছে, ঠিক আছে তো? ভাষান্তর যেটাতে পরে বোধগম্য বেশি হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। সেটা এখানে করেছে। তো এরকম দেখো কিং জেমস ভার্সন আছে, হ্যাঁ এটাকে বলছে কেজেভি ভার্সন, হ্যাঁ সংক্ষেপে কিং জেমস ভার্সন। কুইকলি বিকেম দ্য স্ট্যান্ডার্ড ফর ইংলিশ স্পিকিং প্রোটেস্ট্যান্ট। এদের জন্য, প্রোটেস্ট্যান্টের জন্য এটা একটা ভার্সন হয়ে গেল, স্ট্যান্ডার্ড ভার্সন হয়ে গেল। তো যাই হোক, স্যার কিং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল। বলো কিং জেমসেরটাও কি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল? হ্যাঁ, না ওটা মোটামুটি সেই সময়ের কমন পিপলদের বলতে একদম যেটা মানে কি বলবো, মোটামুটি একটু অফিসিয়াল ভাষা হতে পারে, কিন্তু একদম পুরনো যে ভাষা ছিল প্রথম দিকে, যেমন হচ্ছে ওই তোমার জন উইক্লিফ যেভাবে ইংরেজিতে লিখছিল তার থেকে মোটামুটি একটু বোধগম্য তৎকালীন, মানে মানে বর্তমান সময়ের সাথে রিলেটেড। যেমন আমাদের এখন বাংলা ভাষা কি এখনকার সাথে আজ থেকে যদি 500 বছর আগের ইংলিশ মানে বাংলা পড়ো কেমন লাগে না সেই বইগুলোর ভাষা? এমনকি তুমি নজরুলেরই আজ থেকে হয়তো কত 70-80 বছর, হ্যাঁ রবীন্দ্রনাথের অনেক ভাষা রয়েছে, রবীন্দ্রনাথ ট্যাগোর, শরৎচন্দ্রের অনেক ভাষা রয়েছে, তুমি বুঝবা না, ঠিক আছে তো? স্যার বলো স্যার আপনাদের বাইবেল স্যার কি ভাষায় লেখা? বাইবেল এটা হিব্রু ভাষার, হিব্রু। না স্যার, আমি একদিন ভাবছিলাম যে একটু পড়বো, পরে স্যার গিয়ে দেখা স্যার আমি আইসা পড়ছি, আমি কিছুই বুঝি নাই। হ্যাঁ, হিব্রু তো আর বুঝবে না, তোমাকে পড়তে হলে বাংলায় বা ইংলিশে পড়তে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, জি স্যার। এখন তো দেখা যাচ্ছে ইসরায়েলের ভাষাই তো হিব্রু, তাই না? ইসরায়েলের ভাষা কি? জি স্যার। হিব্রু। স্যার জানি না। জানো না? এটা মানে ডিফাইন্ড হয়ে গেছে স্যার, ইসরায়েলের ভাষাটা ডিফাইন্ড হয়ে যায় নাই? হ্যাঁ, এখন হচ্ছে এটাকে অবশ্য মানে এখন চেঞ্জ হয়েছে, সেই ওল্ড হিব্রুটা আর বর্তমানে নেই, ঠিক আছে তো? এখন ওটা নতুন একটা সিস্টেম ধারণ করেছে, নতুন রূপ ধারণ করেছে, বুঝতে পেরেছ? সেমেটিক ল্যাঙ্গুয়েজ এর মধ্যে এখন চেঞ্জ হয়ে গেছে। স্যার লাতিন যেরকম এখন আর সেরকম নয়, তারপর সংস্কৃত। হিব্রু ভাষা তো এখন একটা মানে কি বলবো, সেই মানে কি এখন তো হচ্ছে মডার্ন হিব্রু, ঠিক আছে? সেই ওল্ড হিব্রু একদম মনে ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এখন বর্তমানে, ঠিক আছে? এটা ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, ওগুলো নিয়ে কথা বলে আমাদের আপাতত লাভ নেই, সময় নষ্ট করে। ওগুলো জানবা, একটু সার্চ টার্চ দিবা, ইন্টারনেটের যুগে এখন সবই তো হাতের কাছে, সবই তুমি জানতে পারবা, সব ধর্ম সম্পর্কে তোমার ইচ্ছা থাকলে তুমি জানতে পারবা। তো যাই হোক, টিন্ডেল ট্রান্সলেশন ওয়াজ রেভলিউশনারি নট অনলি ইন ইটস অ্যাক্সেসিবিলিটি বাট অলসো ইন ইটস ল্যাঙ্গুয়েজ হুইচ ওয়াজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড এইমড অ্যাট অর্ডিনারি পিপল। যে একদম স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ, স্কলারলি এবং ক্লার্জিম্যানদের জন্য না, কমন পিপলদের জন্য লেখা, অতএব ভাষাটা খুবই সহজ হবে, কমন ভাষা ইউজ করা হবে, তাই না? দ্য ওয়াইড ডেসিমিনেশন অফ দ্য ইংলিশ বাইবেল, এবং বাইবেল ব্যাপকভাবে মানুষের মাধ্যমে কী করা হতো, ফ্রিলি মানে কন্ট্রিবিউট করা হতো, দেওয়া হতো। এনকারেজ পার্সোনাল এনগেজমেন্ট উইথ স্ক্রিপচার অ্যান্ড লেড দ্য ফাউন্ডেশন ফর ন্যাশনাল ইংলিশ আইডেন্টিটি গ্রাউন্ডেড ইন কমননেস। তার মানে কমন মানে মানুষ বুঝতে পারলো বাইবেল পড়ে যে বাইবেলের আসলে উদ্দেশ্য কী। চার্চ প্রিস্টটা যেভাবে উপস্থাপন করছে আসলে বাইবেল তেমন না, হ্যাঁ দেখাচ্ছে বাইবেল খুবই মানে কি বলবো স্ট্রিক্ট আছে কিছু কিছু জায়গাতে, স্ট্রিক্টনেস যে নেই তা না, কিন্তু যেভাবে চার্চ প্রিস্টরা এটাকে ব্যবহার করেছে ওইভাবে না। এখানে কোনোভাবে দানের কোনো বা সিমনির কোনো বা হচ্ছে ওই যে চার্চে তোমার টাকা দিয়ে চার্চ ক্ষমতা কিনতে হবে এরকম কিচ্ছু এখানে বলা নেই। ওটা একটা প্রাতিষ্ঠানিক রূপ করেছে, কমন পিপলদেরকে
ডোমিনেট করা গেছে, তাই তারা করেছে। তার মানে কি রিফরমেশন, এই যে আমরা কিন্তু তেমন বই পাচ্ছি না, পাচ্ছি বলো? তেমন কিছু বই পাচ্ছি না, কারণ তৎকালীন সময়ে সাহিত্যকর্ম খুব একটা রচিত হয়নি। যা হয়েছে তা মোটামুটি কমন পিপলদেরকে চার্চের যে ক্লাচ, তাই তো থাবা, সেই থাবা থেকে মুক্ত করার জন্য ধর্মভিত্তিক যে আন্দোলন করার জন্য যে বইগুলো, সেগুলোই আমরা মেইনলি ওই সময়ের জন্য পাবো। তো এই জন্য এখানে সাহিত্যকর্মের জন্য খুব একটা বইয়ের নাম আসে না, যা আসে শুধুমাত্র রিফরমেশন কি, তাই তো রিফরমেশনে সাহিত্যের ক্ষেত্রে অবদানটা কি, এরকম কিছু প্রশ্ন মেইনলি ঘুরে ফিরে আসে। তাছাড়া এখান থেকে খুব একটা আসে না। টিন্ডেলস ইনফ্লুয়েন্স অন ইংলিশ প্রোজ স্টাইল ওয়াজ প্রোফাউন্ড। দেখো বলা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিকের প্রধানই হচ্ছে মানে গদ্য সাহিত্য আসে আধুনিক যুগে, আর সেটা আসে ইংল্যান্ডের হাত ধরে। বুঝতে পেরেছো? 1800 শতকের দিকে যখন তোমরা BCS এর জন্য পড়াশোনা করবো তখন দেখতে পাবা এই কথাগুলো আসবে। কারণ কি প্রথম দিকে হচ্ছে ওই যে ধর্ম প্রচারের জন্য তারা হচ্ছে বাইবেল ট্রান্সলেট করে বিভিন্ন ধরনের বিল করে, হ্যাঁ, হ্যান্ড বিল বা হচ্ছে ওই যে ছোটো ছোটো যে পাম্পলেট জাতীয় বই লিখে মানুষের কাছে প্রচার করতো। তারপর দেখো টিন্ডেলস ইনফ্লুয়েন্স অন ইংলিশ প্রোজ স্টাইল ওয়াজ প্রোফাউন্ড, হিজ ইউজ অফ ক্লিয়ার ইডিওমেটিক ইংলিশ রেজোনেটেড উইথ রিডার্স, এবং সেটা কমন। বড়গুলো নেয় না, ছোটগুলো কেন? আচ্ছা একটু মিউট রাখো। ছোটগুলো ভাজি করলে ভালো লাগবে না, এই বড়টা অল্প করে না। আচ্ছা একটু মিউট রাখো তুমি। মাছটা খাইছো? আচ্ছা সব শুনে ফেললাম আমরা, তোমরা কি রান্না করতেছো। দ্য রিফরমেশন এরা ওয়াজ মার্কড বাই ইন্টেন্স রিলিজিয়াস ডিবেট অ্যান্ড লিটারেচার, হ্যাঁ, বিকাম আ প্রাইমারি টুল। দেখো লিটারেচার বিকাম আ প্রাইমারি টুল ফর অ্যাডভান্সিং অ্যান্ড ডিফেন্ডিং রিলিজিয়াস ভিউ। তার মানে সাহিত্যকে তখন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, অতএব যা বই লেখা হয়েছে সব সাহিত্য মানে ধর্মের উদ্দেশ্যে। বুঝতে পেরেছো? এবং এখানে দেখো কিছু বই আছে, দ্য বুক অফ মার্টার্স থেকে শুরু করে জন বক, কিন্তু এই বইগুলো আমাদের সাহিত্যকর্মের জন্য খুব একটা মানে দেখা যায় না বা এগুলো আনাও হয় না, কারণ এগুলো ধর্মের বই, ধর্মের ভিতরে থাক, এগুলো কমন সাহিত্যকর্ম হিসেবে আমরা খুব একটা এগুলোকে ব্যবহার করি না। ঠিক আছে? তো এখানে যা হয়েছে তাই এরকম যে দেখো দ্য বুক অফ কমন প্রেয়ার, মানে কিভাবে প্রার্থনা করতে হয়, প্রার্থনার জন্য কিছু সিস্টেমেটিক কোড অ্যান্ড কন্ডাক্ট আছে যেগুলো কমন পিপলদেরকে শেখানোর জন্য তারা ওই বাইবেল থেকে নিয়ে ওই বই বানিয়ে মানুষের কাছে মানে কী করতো, সাপ্লাই করতো, বিক্রি ঠিক বলা যাবে না, কন্ট্রিবিউটেড করতো। হ্যাঁ, তারপরে দেখো দ্য বুক অফ কমন প্রেয়ার ওয়াজ রিটেন ইন প্লেন বাট এভোকেটিভ ইংলিশ অ্যান্ড ইটস প্রেয়ার সাম অ্যান্ড লিটার্জিক্যাল সার্ভিসেস বিকাম আ স্টেপল অফ অ্যাংলিকান ওরশিপ, ফার্দার সলিডিফাইং দ্য রোল অফ ইংলিশ ইন রিলিজিয়াস লাইফ। তাহলে আগে রিলিজিয়াস লাইফে ল্যাটিন ভাষার প্রচলন ছিল বেশি, যেমন আমাদের দেশে আইন এখনও ইংলিশ ভাষায় লেখা হয়, তাই না? আইনের ব্যাপারটা এখনও ইংলিশে, কোর্ট এখনও যে সকল ইয়াগুলো দেয়, রায়গুলো দেয়, সব ইংলিশে দেয়, এখনও বাংলা ভার্সনে হয়নি। তৎকালীন সময়ে মানে ধর্মের ব্যাপার মানেই ওই ইটালি মানে ল্যাটিন ভাষা, আর ল্যাটিন ভাষাতেই চার্চ পরিচালনা করা হতো। কিন্তু এই বাইবেল বা পাম্পলেট বা এই বইগুলো ইংলিশে লেখার কারণে মোটামুটি চার্চ যে কংগ্রিগেশনগুলো সেগুলো ইংলিশে করা শুরু হলো। হ্যাঁ, এইভাবে ইংলিশ ভাষা এবং ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ইনফরমেশনের একটা বড় প্রভাব এসেছে। এছাড়াও ডাইরেক্টিজম অ্যান্ড মোরাল ইনস্ট্রাকশন, যেহেতু ধর্মীয় ব্যাপারের সাথে রিলেটেড, অতএব বাইবেল থেকে বিভিন্ন মোরাল টিচিংগুলো নিয়ে তারা বই লিখে মানুষকে মোরাল টিচিং দেওয়ার জন্য তারা সাহিত্যটাকে ইউজ করেছে। তারপর দেখো দ্য রিফরমেশন পিরিয়ড স আ সার্চ ইন ডাইডাক্টিক লিটারেচার with works designed not only to entertain but also instruct readers in matter of faith and moral conduct. This period marked a significant shift towards literature that was explicitly educational, reflecting the reformers' emphasis on personal responsibility in understanding and living according to Christian teaching. এছাড়াও sermon, religious tracts and moral treatises were produced in large quantities, aiming to educate the laity on Protestant, laity মানে common people, on Protestant doctrines and correct the interpretation of the Bible. মানে বাইবেলের যে ভুল ব্যাখ্যাকে করা হতো সেটাকে কারেক্ট করে কমন পিপলদের সুবিধার জন্য এগুলোকে ব্যবহার করা হয়েছে। কি কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তার ভিতরে আমরা কিছু বই পাবো, যেমন হচ্ছে ঠিক রেনেসাঁস পিরিয়ডের শুরুর দিকে, যেহেতু আমরা জানছি রিফরমেশনের পরেই কিন্তু রেনেসাঁ, আর রেনেসাঁর সময়ে যে রাইটিংগুলো হয়েছে সেগুলো হচ্ছে সনেট আসলো ইতালি থেকে, তাই না? মানে পেট্রাকের লেখা সনেট নিয়ে আসা হলো, তা ইতালি না বলো, ইতালিয়ান সনেটের তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন কমেডি বা ট্র্যাজেডি এগুলো প্রধানত ওই গ্রিক বা হচ্ছে ল্যাটিন বা হচ্ছে ফ্রেঞ্চ এইগুলোকে নিয়ে এসে ট্রান্সলেট করে নতুন করে দেখা যাচ্ছে মোরালিটি প্লে চলে আসলো। হ্যাঁ, মোরালিটি প্রচারের জন্য আগে ছিল কি মিস্ট্রি প্লে, মিরাকল প্লে, তারপর হলো কি মোরালিটি প্লে। এই মোরালিটি প্লেও কিন্তু এই রিফরমেশন পিরিয়ডে ইউজ করা হয়েছে কিসের জন্য? মানুষকে কাছে ধর্ম প্রচার করার জন্য। ঠিক আছে? তো তার মানে এমনকি দেখো ফেয়ারি কুইন, যেটা তোমরা থার্ড ইয়ারে পড়বা, এটাও দেখবা যে ওই রিলিজিয়াস একটা টেক্সট
কিন্তু সেটাকে একটা অ্যালেগরিক্যাল সেন্সে দেওয়া। দেখো অ্যালেগরিক্যাল ফিগার, হ্যাঁ। তারপর দেখো দ্য ফেয়ারি কুইন, এডমান্ড স্পেন্সার এপিক পোয়েম ফেয়ারি কুইন উইথ ইটস অ্যালেগরিক্যাল ফিগার্স অ্যান্ড থিমস রিফ্লেক্টস প্রোটেস্ট্যান্ট আইডিয়ালস অ্যান্ড প্রমোট দ্য মোরাল ভার্চু অফ হলিনেস, টেম্পারামেন্টস অ্যান্ড চ্যাস্টিটি অ্যামং আদার্স। এবং এখানকার যে প্রধান চরিত্র যে হচ্ছে রেড ক্রস নাইট, তাকে দেখানো হচ্ছে সে হচ্ছে কি ধর্মের একজন রক্ষক, ঠিক আছে তো, প্রকৃত ধর্মের একজন রক্ষক, পিওর একজন মানুষ। আর এখানে যে ইন্সপিরেশন পাচ্ছে যার কাছ থেকে, তাকে দেখা হয়েছে যে গ্লোরিয়ানা বলা হচ্ছে। সেই গ্লোরিয়ানা আসলে সিম্বলাইজ করছে ও যে এলিজাবেথ দা ফার্স্ট। ঠিক আছে তো, এইভাবে মেনলি ধর্মপ্রচারটাকে সরাসরি না করতে পারলেও অ্যালেগরিক্যাল সেন্সে বিভিন্ন গল্প কাহিনী দিয়েও ধর্মপ্রচার করেছে এই সময়ে। তাই হচ্ছে দো প্রাইমারিলি অ্যান অ্যাডভেঞ্চার এপিক, স্পেন্সার ওয়ার্ক সার্ভড অ্যাজ আ ফর্ম অফ মোরাল ইনস্ট্রাকশন, এম্বডিং দ্য বিলিভ দ্যাট লিটারেচার কুড গাইড রিডার্স টুয়ার্ডস অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ভার্চুয়াস গডলি বিহেভিয়ার। এছাড়াও মোটামুটি হিউম্যানিজমের ব্যাপারটা যেটা এসেছে সেটা আমরা তো রেনেসাস পিরিয়ডে জানবো। রেনেসাস যেহেতু আগেই শুরু হয়েছে ইংল্যান্ডে, রেনেসাসটা অনেক পরে এসেছে, তাই না? তাহলে এই হিউম্যানিজমটা কি, যে ধর্মের জন্য মানুষ না, মানুষের জন্য ধর্ম, এই তো। তাহলে ধর্ম মানুষের যে মানে কি বল মানবিকতা, সেটাকেই যদি ইন্সপায়ার না করে তাহলে সে ধর্ম দিয়ে তো লাভ নেই আমার। তাহলে রেনেসা বা রিফরমেশনের প্রধান উদ্দেশ্য হলো কমন পিপল এবং কমন পিপলের লাইফকে ধর্মীয় প্রভাব থেকে, মানে ধর্মীয় বলবো না, বারবার আমার কাছে এই কথাটা আসতেছে, ধর্মীয় প্রভাব না, মানে চার্চের প্রভাব থেকে মুক্ত করা এবং মানুষকে ফ্রি থিঙ্কিংয়ের যে সুযোগ সেটা দেওয়া। আর ফ্রি থিঙ্কিং যখনই আসলো, এলিজাবেথেন এজকে বলা হচ্ছে কি গোল্ডেন এজ। কেন বলা হচ্ছে বলো? কারণ এই সময় সব ধরনের সাহিত্যকর্ম রচিত হয়েছে, কারণ এই সময় মানুষ কেমন ছিল, ফ্রি ছিল, তাই না? দেখো এই জায়গায় বলছে না, দেখো দ্য এপিক এক্সপ্লোর দ্য ফল অফ হিউম্যানিটি অ্যান্ড দ্য থিম অফ ফ্রি উইল অ্যান্ড অবিডিয়েন্স, রিফ্লেক্টিং দ্য রিফরমেশন এমফাসাইজ অন পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি ইন ম্যাটার্স অফ ফেইথ। অতএব মানুষ সৃষ্টির পরে সে স্বাধীন, সে যা খুশি তাই করতে পারে, কিন্তু যা খুশি করতে পারলেও মোরালিটির দিক থেকে মানুষ কিন্তু দায়বদ্ধ, ঠিক আছে তো? অতএব ধর্মের জায়গা হচ্ছে এই জায়গা। ধর্মের জায়গা হলো প্রচার করা মানুষের কাছে, তাকে বেঁধে ফেলা না, তাকে জেলখানায় বন্দি করা না, তাকে মানসিকভাবে আটকে ফেলা না, বরং মানুষকে টিচিং দিয়ে যাওয়া যে তুমি জীবনে যা খুশি তাই করতে পারো, কিন্তু আফটার লাইফে ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ ইউর অ্যাক্টিভিটিস, তাই না? তোমাকে হিসাব দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে, যেটা আমরা অনিস্ট ব্লাইন্ডনেস পড়েছি না, অনিস্ট ব্লাইন্ডনেসে কিন্তু এই ধারণায় পেয়েছি নাকি, যে তিনি বলতে চাচ্ছেন যে আমরা আমাদের প্রত্যেকটা কাজের জন্য সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ। অতএব আমরা এমন কোনো কাজ করব না, তাই তো, যেটা থেকে আমাদেরকে শাস্তি পেতে হয়। আর একটা বিষয় হলো গড আমাদেরকে যেভাবে বলবেন আমাদেরকে সেইভাবে সন্তুষ্ট বেঁধে নিতে হবে, কাউকে অন্ধ করলেও এটা গডের উপর ছেড়ে দিতে হবে, তাই তো? যেমন আমরা জন মিল্টনের ক্ষেত্রে যেটা দেখলাম। তো এগুলো তো যদিও পরের রাইটিং, কিন্তু এগুলো ইনফ্লুয়েসড হয়েছে রিফরমেশনের দ্বারা, তার জন্য এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তো বেসিক আইডিয়া এটাই রিফরমেশন পিরিয়ডের। হ্যাঁ, এছাড়াও দেখো এই যে এডমান্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, জন মিল্টন, এরা মেনলি ইনফ্লুয়েসড হয়েছে। এরা যে রিফরমেশন পিরিয়ডে লিখেছে তা না, কারণ এরা তো রিফরমেশন পিরিয়ডে না, বরং এরা হচ্ছে কোন পিরিয়ডে বলো তো, পিরিয়টান এজের, তাই না? বা হচ্ছে ক্যারোলাইন এজের। কিন্তু এরা প্রভাবিত হয়েছে রিফরমেশন দ্বারা, কারণ রিফরমেশন পিরিয়ডে তেমন কোনো রাইটার ছিল না। হ্যাঁ, শুধুমাত্র আমরা দেখতেছি উইলিয়াম টিন্ডেলের নাম আসছে, তাও আবার কি হিসাবে, বাইবেলের ট্রান্সলেটর হিসাবে, তাই না? আর স্যার থমাস মুরের নামটা এসেছে, তিনি আবার ল্যাটিন ভাষার একটা, ওই যে তার ওয়ার্ক ছিল কি ইউটোপিয়া, যেখানে তিনি দেখিয়েছেন কি একটা এমন একটা রাষ্ট্রের চিত্র যেখানে মানুষ কিভাবে থাকে বলো, জাস্টিস, রিজন এবং মোরালিটি দ্বারা প্রচারিত হবে। যেমন আমাদের ওই যে একটা স্বপ্ন দেখছিলেন না রবীন্দ্রনাথ ট্যাগোর, হ্যাঁ, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, ওই কবিতাতে তিনি যেমন একটা ইউটোপিয়ার কি দেখেছেন, স্বপ্ন দেখছেন, যেখানে মানুষ স্বাধীনভাবে চলবে, শিক্ষা নিজের মতো করে নিবে, সেখানে কোনো বর্ডার থাকবে না, ওরকম একটা উন্মুক্ত সমাজের একটা চিত্র এই ইউটোপিয়াতে তুলে ধরেছেন থমাস মুর। তাই বলছে ইনি যদিও ক্যাথলিক ছিলেন এবং প্রোটেস্ট্যান্ট অপোনেন্ট ছিলেন, তারপরও তার জায়গাটা হচ্ছে কি, তিনি এমন একটা সমাজ চাচ্ছিলেন যেখানে ওইরকম ধর্মীয় দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে হোক বা মোরালিটির দিক থেকে হোক, মানুষ স্বাধীন এবং মুক্তভাবে জীবনযাপন করবে। তিনি রিলিজিয়াস হিপোক্রেসিটা পছন্দ করতেন না। হ্যাঁ, তো এই 3-4টা রাইটারের নামও রাখলে হবে, বাকিগুলোর দরকার নেই, ওগুলো তো আমরা পরবর্তী এসে জানবো। টিন্ডেল, স্যার থমাস মুর, হ্যাঁ, ফক্সটক্সের দরকার নাই, ওগুলো তো রিলিজিয়াস কোডের মধ্যে পড়ছে। তো এই হচ্ছে রিফরমেশন সম্পর্কে হালকা ধারণা আমরা দিলাম। এটা মোটামুটি পড়ে নিলে পরে রিফরমেশন সম্পর্কে একটা ধারণা আশা করি ক্লিয়ারলি পেয়ে যাবা, যেটা আসলে কীভাবে শুরু হয়েছিল, তাই তো, এবং কিভাবে শেষ হলো এবং এর পরবর্তী ইফেক্টটা কী ছিল।
স্যার এই পলিটিক্যাল মেম্বারগুলোর যে নামগুলো আছে এদের এইগুলো কি কোশ্চেনে অ্যাড করা যাবে না? এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। ও মানে তুমি তোমার যখন উত্তর লিখবা তখন দিতে মানে পারবা কিনা, তাই তো? হুম। হ্যাঁ ওইটাই স্যার। যদি তোমার কোশ্চেনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে দিবা, সামঞ্জস্যপূর্ণ না হলে তো দেবো না, তাই না? যদিও রাজনৈতিক কথাবার্তা কোশ্চেন আনসারে খুব কম আসে, কয়েকটা এজ আছে, সেই এজ বাদে বাকিগুলোতে রাজনৈতিক বিষয়গুলো খুব আসে না, সব সাহিত্যকর্মই আসে, বুঝতে পেরেছ? ওই জন্য রাজনৈতিক রাজার নাম এগুলো অত দরকার নেই। এজের সাথে রিলেটেড যে নামগুলো সেগুলো মনে রাখলে হবে। জ্যাকোবিয়ান এজ রাজার নাম কি, তারপর হচ্ছে ক্যারোলাইন এজের রাজার নাম কি, এলিজাবেথের রাজার নাম কি, তাছাড়া যেগুলো রাজার নাম দিয়ে না সেগুলো নিয়ে ব্রিফ কোশ্চেনও আসে না, ও কোনো কোশ্চেনই তেমন আসে না। মূল কথা হলো সাহিত্যের ক্ষেত্রে যে সকল রাজার একটু ইফেক্ট আছে সেই রাজাগুলোর নামগুলো খেয়াল রাখবা, সেই ঘটনাগুলো খেয়াল রাখবা, বাকি ঘটনা নিয়ে মাথা ভারী করার কোনো দরকার নেই, ঠিক আছে তো? আর খুবই বেসিক কোশ্চেন হয় পরীক্ষায়, খুবই বেসিক কোশ্চেন হয়, অতএব এত ডিপে গিয়ে সাল তারিখ নিয়ে খুব টেনশনে পড়ে যাওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, বরং বইটইগুলো আমরা যেহেতু উইলিয়াম জেলং পড়েছি, ওখানে তো আমি কিছু কিছু রাইটারের নাম বলে দিচ্ছি যে এই 4-5টা করে রাইটারের বেশি নাই, কিন্তু 2টা 3টা 4টা এইগুলোকে মনে রাখলে চলবে। প্রোজের এই 2টা, এগুলো এই 2টা দেখবো, ওইগুলোই আমি প্রশ্নে অ্যাড করেছি বা ওইগুলোতে প্রশ্নতে আছে, যেগুলো একদম ছোটোখাটো যদি আমার প্রশ্নের ভিতরেও থাকে ও বাদ দিয়ে যাবা, সেটা নিয়ে কোনো সমস্যা না, মনে থাকবে। জি স্যার। এই যে এখানে যে 2-3টা নাম পাইলাম, এর বাইরে আর অতটা বেশি নাম টাম কিছু নাই, আর এখানে প্রশ্নও তেমন কিছু নাই, এখানে রিফরমেশন পিরিয়ডে তেমন জটিল কোনো প্রশ্নও নাই। হ্যাঁ, দেখি এখানে কি প্রশ্ন দিয়েছিলাম আমি একটু দেখি, বিশেষ করে দুইটা কোশ্চেন দিচ্ছেন ব্রড ব্রডে। কোর্স দিয়েছিলাম। স্যার 2টা প্রশ্ন স্যার। হ্যাঁ, ওই এখান থেকে প্রশ্ন খুব কমই আসে, দেখো এখানে 2টা দিয়েছি, তারপরেও এটা যেহেতু রেনেসাঁস পিরিয়ডের মধ্যে রিলেটেড এই জায়গাটা, ড্রামার ডেভেলপমেন্টটা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি কারণ ড্রামার ডেভেলপমেন্টটা এখান থেকেই শুরু হয়, এই জন্য দেওয়া। আর যে রিফরমেশন বলতে কি বুঝে, ইংরেজি সাহিত্যের প্রভাবটা কি, এবং দেখো এ পর্যন্ত এই কোশ্চেনগুলো খুব একটা পরীক্ষাতে আসেও নি, আসছে? না স্যার এটা এটা দেখলাম আমি থেকে এটা পরে কোশ্চেন আসছে। এই জন্য এটা একটা ছোট এজ, যদি চলে আসে তো শর্ট কোর্স হিসাবে এসেছে কয়েকবার, ব্রড কোর্স আসেনি, তারপর যদি ব্রড কোর্স হিসেবে এসে যায় একটু দেখে নিবা। এই যে দেখো রিফরমেশন মুভমেন্ট নিয়ে একটা শর্ট নোট লেখো, বা রিফরমেশনে কী ঘটেছিল এইটুকুই, তাছাড়া এখানে তেমন কিছু নাই। হ্যাঁ, তেমন কিছু না, দেখছো ওই যা এসেছে তো ওই ঘুরে ফিরে ওইগুলোই ঘুরে ফিরে আসবে, এছাড়া বেশি কিছু আসার কিছু না। ব্রিফ কোশ্চেনে কি আছে, ব্রিফ কোশ্চেনেও স্যার মূলত এজটা হচ্ছে আপনার রেনেসাঁসের একটা সাপোর্টিং এজ। সাপোর্ট এজ, হ্যাঁ, ওই রেনেসাঁসে ঢুকলে ওখান থেকে যা পাবে যে রিফর্ম, দেখো এই রিফরমেশন মুভমেন্ট নিয়ে ওইটুকু নিয়ে যারা কিন্তু কোশ্চেন আসেনি, বাকি এই যে প্রোটেস্ট্যান্টিজম কি, ক্যাথলিজম কি, মার্টিন লুথার, থমাস মুর, ইউটোপিয়া, এই এছাড়া আর মনে হয় না আর বাইরের কোনো বিষয় নিয়ে এই এজের জন্য ভাবার দরকার আছে, ঠিক আছে? এর বাইরে তো স্যার অন্য কোনো কথাও নাই এখানে। কথাও নেই, হ্যাঁ, এর বাইরে আর কোনো কথাও আসবে না, অন্য কিছু আসবে না। আর যা বাড়তি করে পড়লাম ওই যে ওয়াইফ টুয়াইফ এগুলো ওগুলো ওগুলো রাজনৈতিক ইতিহাস, ওগুলোর সাথে সাহিত্যের কোনো রিলেশন নাই, ওটা আমরা রিফরমেশনটা জি, স্যার। বোঝার জন্য এগুলো পড়েছি, ঠিক আছে? স্যার এএস আর থেকে পার্ট কি যে পড়বো? মফিজুর রহমানের বইয়ে তো ওগুলো সব আবার এলিজাবেথা নিজে ঢুকায় রাখছে, হ্যাঁ হ্যাঁ, বলো আপনি যেগুলো বললেন। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিল আরেকজন। হ্যাঁ, স্যার রিফরমেশন পিরিয়ডের পার্ট সি পড়বো না? আমি তো বললাম যে পড়ে যাবা, 2টা কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তুমি যদি বাদ দিয়ে যাও, আমি তো বলেছি এখন তুমি পড়বা কি পড়বো না তোমার ইচ্ছা, তাই নয় কি? আমি তো কয়েকটা এজের কথা বলেছি মেজর, তাই না? এই কথা তো কতবার বলবো আর, বলো। মেজর, হ্যাঁ, ওই এজগুলোতে বেশি গুরুত্ব দিবে, এগুলো একটু দেখে যাবা, যদি চলে আসে, এখন তো বলা তো যাচ্ছে না, যদি এসে যায়, এসে গেলে তো আর তখন কান্নাকাটি করে লাভ নেই। এই জন্য একটু কষ্ট, ভালো রেজাল্ট করতে হলে একটু কষ্ট করে পড়তে হবে, যাতে আমি অন্তত লিখে আসতে পারি। হ্যাঁ, এগুলো তো সাপোর্ট থাকবেই। হ্যাঁ, আর 2-1টা এজ বাদ দিয়ে যেতেই পারো, 9টা এজ আছে, তার ভিতরে 2টা এজ বাদ দিলে তো কোনো সমস্যা না, সমস্যা বলো? 2টা এজ যদি বাদ দিয়ে তাতে সমস্যা, পার্ট সি এর জন্য বা পার্ট বি এর জন্য। ব্রিফের জন্য বাদ দিও না, কারণ ব্রিফে তো কোশ্চেন যেহেতু 12টা থাকে, ওগুলোতে আবার খুব ভিতরে টিতরে ঢুকে একটু মাঝে মাঝে কোশ্চেন করে, ওই জন্য ওই জায়গাটা বাদ দিয়ে বাকি পার্ট এ আর বি এর জন্য 2-1টা এজ বাদ দিয়ে পড়লেও কোনো সমস্যা না, তবে একটু সময় দিয়ে ভালো করে বুঝে পড়বা, মনে থাকবে। স্যার আমরা ব্রিফের জন্য যে পরিমাণ পড়ালেখা করি তো সেই ক্ষেত্রে স্যার ব্রিফ তো কম আসে অনেক। না, ব্রিফ তো ওই জন্য বলো তোমরা ব্রিফে একটু বেশি মাতামাতি করো। হ্যাঁ, ব্রিফে যদি কমন আসে তো সবার জন্যই আসবে, আর যদি আনকমন আসে তো সবার জন্যই আনকমন হবে। যারা টেক্সট পড়বে এবং ভালো করে টেক্সট পড়বে শুধু তারাই পারবে, বাকি যারা টেক্সট টুক্স পড়ে না তাদের জন্য ওই 6টার বেশি মনে হয় না ব্রিফ কমন আসবে, ঠিক আছে তো? যারা টেক্সট পড়েছো ভিতরে পড়ে তাই, কিন্তু ওই ব্রিফ পড়তে গিয়ে তুমি অনেক বেশি টেনশন করে ফেলো, অত টেনশন করার কিছুই নাই। ও যে 5-6টা হওয়ার সেটাও আগে পিছিয়ে হয়েই যায়, হয় না পরীক্ষার হলে, বলো?
যে 5-6টা স্যার। হওয়ার সেটা পরীক্ষার হলের ভিতরে হয়ে যায় কেউ না কেউ। আর যদি তুমি ভালো করেই জানতে চাও যে 10টা কমন পাবো, তাহলে হয় কোশ্চেন ইজি হতে হবে, আর নাই তোমাকে ডিপ পড়াশোনা করতে হবে। অতএব ওই যে তুমি বেশি পড়াশোনা করলে কত মার্ক বেশি করতে পারবে? 4 মার্ক বেশি করতে পারবা, এই তো নাকি? হ্যাঁ, 6টা জি তুমি স্যার। পাবাই। ও তুমি যদি ব্রিফ নাও পড়ে যাও, ওই পরীক্ষার হলের ভিতরে তুমি 6টা এমনি পেয়ে যাবা। তাহলে বাকি আর 4টার জন্য তুমি যে কষ্ট করো, অত কষ্ট করার তো দরকার নেই। আচ্ছা তো করা বলো, ওর চেয়ে বরং তুমি ওই তোমার শর্ট এবং ব্রডের জন্য পড়াশোনা করো। আর ব্রিফ যেগুলো সিম্পলি দিয়ে দিয়েছে ওগুলো ভালো করে একটু দেখে যাও। তাছাড়া এত টেনশন করে ওই 4 মার্ক বাদ দিয়ে তুমি বরং পার্ট সি আর পার্ট বিতে একটু বেশি সময় দাও, ওখান থেকে মার্ক এমনি বেশি পেয়ে যাবা। মনে থাকবে? একটু টেকনিক্যাল হতে হবে, বিষয়গুলো টেকনিক্যাল। যে কিছু জি, স্যার। পরীক্ষার হলেই পাবো, পরীক্ষার হলে গেলেই আমি 6টা এমনি পাবো, ও সবাই পারবে এগুলো, এদিক ওদিক কানাঘুষা করতে করতে স্যার, brief। হয়ে যায়। ব্রিফ। আর যদি কমন আসে তো যেগুলো দিয়েছে এর ভিতর থেকে কমন আসবে, অথবা এগুলো পড়ে যাও, আর বেশি টেনশন করার কিছু নাই। হ্যাঁ, 4-5 মার্কের জন্য ছেলে মেয়ে যে টেনশন করে এরকম, যেমন ফার্স্ট ইয়ারে, আরে বাবা ফার্স্ট ইয়ারে স্যার। স্ক্যানশন নিয়ে কি মারামারি, এত স্ক্যানশন নিয়ে মারামারি করার আছে কি? আসলে লিখবো না, এক স্ক্যানশন নিয়ে যদি 2-3টা ক্লাস ব্যয় করতে হয়, অত দরকার আছে আমার? বলো তো। স্ক্যানশন আসবে একটা কোশ্চেন, তাও মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, ওটা নিয়ে সময় নষ্ট করার দরকার আছে? বলো। এর কারণ হচ্ছে স্যার সনেটটা ঠিকভাবে না বুঝতে পারা, যার কারণে দেখা যায় আর সব ভয় সনেট পায়। বুঝলে, ওই সনেট বুঝলে ওটুকু ওই স্ক্যানশনটুকু তুমি এমনি পারবা, আর বাকি কবিতার স্ক্যানশন নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ওর বাদ দিয়ে ফেলো। অতএব ওটা আমি সবসময় বলেছি যে ভাই ভালো করে তুমি যখন ফনেটিক্স টনেটিক্স বুঝবা তখন তুমি ভাবো, আর তার আগ পর্যন্ত এটা নিয়ে ভাবার কিচ্ছু নাই, ওটা বাদ দিয়ে যাও। ওই একটা কোশ্চেন আসবে, আমি বাদ দিয়ে লিখবো অন্যটা, ওইখানে যে সময় নষ্ট করবো স্ক্যানশন শিখতে গিয়ে, ও দিয়ে আমার আরও 5-7টা কোশ্চেন আনসার পড়া হয়ে যাবে, অন্য কিছু বোঝা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর কেউ কিছু যেন বলতে চেয়েছিলাম, স্যার বলে ডাকলাকে। স্যার হ্যাঁ বলো। অন্যান্য মানে স্যার সব সাবজেক্টের ক্ষেত্রে তো 22 আর 23 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বো তাই না? 22-23 বলিনি, আমি শুধু 23-এরটা বাদ দিতে বলেছি, 22-এরটা বাদ দিতে বলিনি। গতবার তো 22-এর প্রশ্ন 23-এ আসছে। হ্যাঁ আসছে সুতরাং আসছে। হ্যাঁ, আমি 23-এরটা বাদ দিতে বলেছি কারণ 2-1টা আসলে আসতেই পারে, বেশি তো আসবে না, তাই না? হ্যাঁ, ওই 2-1টা কমন দিয়েছে একটু ব্রেকআপ করার জন্য, যে আসলে আসলে যে আসবে না তা না, যাতে তুমি পড়ো আর কি। কারণ অনেক সময় 23-এ বাদ দেওয়া মানে কি, 23-এর কোশ্চেনগুলো বাদ দেওয়া মানে একটা গুরুত্বপূর্ণ টপিক তুমি বাদ দিয়ে পড়তেছো। অতএব যদি তুমি সব টপিকগুলো পড়ে যাও, এটা ধরার জন্য মেইনলি এই কাজগুলো করা। এটা ঠিক আছে, আমাদের অন্তত 2-1টা কোশ্চেন 23 সাল থেকে যারা আসছে সেগুলো দেওয়া উচিত, যাতে তুমি 23 সালের টপিকগুলো যেন বাদ না দিয়ে পড়ো, ঠিক আছে? তো ওগুলো যেন তুমি পড়ে যাও আর কি। তো ঠিক আছে, এখন ওটা নিয়ে টেনশন করার কিছু নাই, তবে 23টা বাদ দিতে বলেছি কিন্তু 22টা বাদ দিতে বলি নাই, কারণ আমার প্রত্যেকটা নিচে তো বলা আছে না লাল কালি দিয়ে, প্রত্যেকটা নিচে আমি তো বলে জি, স্যার। দিয়েছি। হ্যাঁ, বলি নাই? বলেছি। জি স্যার। জি স্যার বলুন হ্যাঁ, স্যার। জি স্যার বলেন। প্রত্যেকটা শিটে নিচে দিয়ে উল্লেখ করা আছে, প্রত্যেকটা কোশ্চেনের নিচে উল্লেখ করা আছে এরকম করে, এই যে ফর ফাইনাল এক্সামিনেশন 2024 লিভ মানে কি বাদ দেওয়া, লিভ দ্য কোশ্চেন সেট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন 2023, 2023 সালে যেগুলো এসে গেছে সেগুলো বাদ দিয়ে পড়ো, এটা বলা আছে। ব্রিফ এবং মানে ব্রিফ তো বাদই দিয়ে যাবে, কারণ ব্রিফ রিপিট হওয়ার সম্ভাবনাটা খুবই কম, শর্টে বা ব্রডে 2-1টা করে রিপিট হতে পারে। এই ওই 2-1টা রিপিট নিতে গিয়ে আমার অতগুলো কোশ্চেন অযথা পড়ে যাওয়ার দরকার আছে? বলো। ওকে, তো যাই হোক, আর সময় নষ্ট করব না, বরং তোমাদের আগামী রেনেসাস পিরিয়ডটা খুব বড় পিরিয়ড কিন্তু। হ্যাঁ, রেনেসাস পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে বড় পিরিয়ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরিয়ড। এই 4টার ভিতরে 2টা এজ কিন্তু গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এজ অফ চসার আর একটা হচ্ছে কি রেনেসাস পিরিয়ড, মনে থাকবে তো? এই 2টা থেকে কমপক্ষে একটা কোশ্চেন তো থাকবেই, ব্রড কোশ্চেন থাকলে 2টাও থাকতে পারে, ঠিক আছে? আর রেনেসাস পিরিয়ড থেকে কোশ্চেন থাকেই, এটা বাদ যায় না কিন্তু। হ্যাঁ, কেউ কিছু বলছিলা? স্যার আমাদের কলেজে একটা প্রফেসর আমাদেরকে একটা প্রশ্ন করছিল যে ইডিপাস রেক্সটা এখনো কেন আমাদের জন্য পাঠ্য করা হয়েছে, অনেক পুরনো, কাইন্ডলি যদি একটু বল। এর বেসিক জায়গাটা কোনটুকু তুমি কি এখনো পড়ে বোঝোনি এই উত্তরটা? মানে কেন আমাদের জন্য এখনো পাঠ্য করা হয়েছে, অনেক পুরনো। বুঝতে পেরেছি, তাহলে এটা কেন করা হয়েছে? শেক্সপিয়ারও তো অনেক পুরনো, শেক্সপিয়ার তো আজ থেকে 500-700 বছর আগের, তো এখনো কেন আমরা ওটা পড়তেছি কেন? হ্যাঁ, আমাদের প্রফেসর জিজ্ঞেস করছিল, তাই বুঝতে পারছি না, তাই আপনার থেকে জিজ্ঞেস করলাম। তুমি বলো, তোমার সাথে তো আমিও জিজ্ঞাসা করছি, তুমি এখনো কেন এটা বোঝোনি বলো।
কেন আমরা পড়লাম? তুমি পড়ে কি কি বুঝেছো? এটা পড়ার উদ্দেশ্য কি? তুমি কি পড়ে বুঝলা? কি বুঝলা বলো এটা? স্যার আমি এমনিতে ড্রামাটা পড়ছি, তারপর প্রশ্নগুলো পড়ছি, আমি প্রশ্নগুলো মুখস্থ করছি, পুরোটা কমপ্লিটলি করে পড়ি নাই তাই। তা তো সমস্যা তো নাই, কিন্তু তুমি পড়ে তোমার বর্তমানের সাথে যায় এমন কিছু তুমি পাওনি ওই জায়গা থেকে? বলো। আমরা এখনো পড়ি কেন? যেটা বর্তমানের সাথে রিলেটেড হয়ে যায় নাকি? এই কথাগুলো তোমরা বোঝো না সিম্পল মাথা দিয়ে নাকি? বুঝলাম না তো আমি যে তুমি কেন পড়তেছো, কারণ ওটা পড়ে আমরা আমাদের সাথে যাই এমন তথ্য ওখান থেকে পাচ্ছি। তো কোনটা সেটা বলো, কোন জিনিসটা আছে যেখান থেকে আমরা শিখলাম? এখন আমাদের শিক্ষার কি কিছুই নাই ওই ড্রামার ভিতর? স্যার ফেড ভার্সেস ফ্রি উইল এটা প্রথমত। হ্যাঁ, কিছুই পাওনি? মানে আমাদের সাথে যায় না ওই ড্রামাটা পরে একদম হুদাই হয়েছে, আমাদের সাথে মিলে না এমন কিচ্ছু নাই, তাই তো? যে আমাদের সাথে মিলে এমন কিছু নাই, আমরা কিছুই পাইনি, ওটা আমাদের সাথে বর্তমান জীবনের সাথে যায়ই না, এরকমটা? কোন জিনিসটা আমাদের সাথে যায়? আমি তোমাকে প্রশ্ন করতেছি এখনো, তুমি তো প্রশ্ন পড়ছো, প্রশ্নের ভিতর তোমার ড্রামা না পড়লো তো তুমি যে বুঝবে না তা তো না। তুমি ড্রামা পড়োনি, তারপরেও কি তুমি এর ভিতরে কিছুই পাওনি যেটা আমাদের সাথে বর্তমানে যায়? কেউ কেউ একজন বলো দেখি, কে কে পাবা? স্যার ফেড ভার্সেস ফ্রি উইল আছে আমাদের হাতে, মানে করার মতো অনেক কিছু থাকে যেগুলো আমরা দিয়ে আমাদের জীবনটাকে অন্যরকম ভাবে পরিচালনা করতে পারি। মানে ভাগ্যে একটা বিষয় লেখা হয়েছে এটা মনে করে যদি আমরা কিছু না করি স্যার, তাহলে তো এটা আমাদের নিজের জন্য খারাপ। মানে তোমরা যে কিছুই বুঝতে চাচ্ছ না, তাহলে পড়াশোনা করে কি লাভটা হলো যে একটা জিনিসের সাথে বেসিক জায়গাটা বুঝতে পারছো না? ইউনিভার্সালিটি বলে একটা শব্দ আছে, ওটা বুঝো? ইউনিভার্সালিটি বলতে কি বোঝায় বলো? স্যার অনেক সময় ছোট বলো। হ্যাঁ বলো। স্যার ভাগ্যের ও মানে এখন আমরা ভাগ্যে বিশ্বাস করি নাই তো? না স্যার, এই ইউনিভার্সিটি যেটা বললেন না ওইটা মানে যেটা সবার সাথে হয় স্যার, লাইফ। ইউনিভার্সিটির শব্দটা মানেটা কি বলো? ফেড কখনো There is no time limited. হ্যাঁ, ইউনিভার্সালিটি শব্দটার মানে তো বুঝো না, একটা শব্দ দিয়ে সব কিছুকে প্রকাশ করে দেয়। কেন শেক্সপিয়ার আমরা এখনো পড়ি? শেক্সপিয়ারের সে আজ থেকে 500 বছর আগের ঘটনা আমরা এখন পড়বো কেন? এই যারা এই কথাগুলো বোঝে না তারাই তো বলে যে সাহিত্য এখন আর জীবনের সাথে চলে না, এখন শুধু চলে হচ্ছে টিকটক, ফেসবুক, এইগুলো চলে, এখন আর সাহিত্য চলে না। কারণ সাহিত্যের একটা বেসিক জায়গাটাই তারা বোঝে না। এটা মানে কি? মস্তিষ্ক নেই। হ্যাঁ বলো, ইউনিভার্সালিটি মানে কি? সার্বজনীন চিরন্তন। হ্যাঁ মানে কি? যেটা হচ্ছে কি দ্য কোয়ালিটি অফ ইনভলভিং অর বিং শেয়ার্ড বাই অল পিপল অল থিংস ইন দ্য ওয়ার্ল্ড ইন পার্টিকুলার গ্রুপ বা পার্টিকুলার ইয়া, মানে মূল কথা হলো সবার ক্ষেত্রে প্রযোজ্য, সব সিচুয়েশনের জন্য। দ্য কোয়ালিটি অফ বিং ট্রু ইন অর অ্যাপ্রোপ্রিয়েট ফর অল সিচুয়েশনস, তাই তো? প্লেস, টাইম, মানে কি বলবো, রিলিজিয়ন, ফেইথ, এগুলোর কোনো কিছুর সাথে রিলেটেড না, তাই তো? এই যে আমরা তো এখানে 4 ধর্মের মানুষই আছে, এখানে 4 ধর্মের মানুষই তো এই ক্লাস করতেছি, তাই না? তারপরেও কি আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যখন ইডিপাস পড়লাম আমাদের ধর্মে আঘাত করেছে? কোন ধর্মকে আঘাত করা হয়েছে এখানে বলো? না স্যার, হ্যাঁ, না স্যার। এটা যখন তুমি পড়েছো গল্পের যে বেসিক আইডিয়াটা বাদ দিয়ে, তাই তো, যে থিমেটিক আইডিয়াটা বলা হয়েছে সেটা তো একটু মিউট রাখো, কারো মনে ইয়া রাখো। আসিফা, একটু আসিফা হোসেন মিউট রাখো। হ্যাঁ, তোমার থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট রাখো তুমি আগে, তারপর কথা থাকলে তুমি বলো। আচ্ছা, তাই সেটা বলছিলাম যে গল্পের ব্যাপারটা বাদ দিলে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা কি কারো ধর্মে নেই বলো? কারো ধর্মে নেই? স্যার এটা মানুষের সাথে যায়, আমাদের সাথে যায় স্যার এগুলা। এটা কোন ধর্মে নাই বলো, যে এই ধর্মে এই কথাগুলো বলা হয় না বলো? সব ধর্মেই আছে। গডে বিশ্বাস করা, তারপর হচ্ছে ভাগ্যকে বিশ্বাস করা, তারপরে গড গডেসকে অপমান করলে পারে শাস্তি হওয়া, এগুলো কোন ধর্মে বলা হয়নি? কোন ধর্ম আছে যেটাতে বলা হয়নি? তাই বুঝ দেখো, দ্য ইউনিভার্সালিটি রেফার্স টু দ্য কোয়ালিটি অফ আ ওয়ার্ক হ্যাভিং আপিল, রিলেটিভিলিটি অ্যান্ড রিলেভেন্স টু অল পিপল, ট্রান্সেন্ডিং স্পেসিফিক কালচারাল, টেম্পোরাল অর পার্সোনাল বাউন্ডারিজ, তাই তো? মানে সব কিছুর মধ্যেও আমরা যেগুলোকে পাবো সেটা হচ্ছে এইটুকু যে রাইটিংয়ের ভিতরে থাকবে। ইউনিভার্সাল যে থিমেটিক যে আইডিয়াটা,
তাই তো? এখন যদি আমরা এখানে একটু সার্চ দিই, মনে করো যে এটা যদি প্রশ্ন করা হয় তোমাকে, হোয়াই ইজ ইডিপাস, কি বলবে এখনো, অ্যাপ্লিকেবল, ইডিপাস রিস্ক, অ্যাপ্লিকেবল বলতে পারি বা রিডেবল বলতে পারি, হ্যাঁ, টুডেইজ টাইম, ওকে এটাই বললাম, আজকালকার দিনে আমরা কেন এটাকে পড়ব। কি বলছে দেখো, যে এই যে ইউনিভার্সাল, তাই না, ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা সমাজ, দেশ, ধর্ম সবাইকে পেরিয়ে গিয়েও যে ওগুলো আমি নিতে হবে, সেটা হচ্ছে ফেট ভার্সাস ফ্রি উইল, দ্য কনসিকুয়েন্স অফ চয়েস, দ্য ডেঞ্জার অফ হিউব্রিস, যে তুমি যদি প্রাউড হও, কোন ধর্মে নাই যেটা বলা নেই যে অহংকারী মানুষের পতন হয় না? কোন ধর্মে নাই? আছে? সব ধর্মেই আছে। সব ধর্মে আছে, অহংকারী হওয়া যাবে না, এটা হচ্ছে হিউব্রিস, তাই না? দ্য অফেন পেইনফুল জার্নি অফ আনকাভারিং ট্রুথ, সত্য জানতে গেলে সত্য কঠিন, এই যে কথাগুলো, এগুলো সব ধর্মের সাথে। অতএব ইউনিভার্সালিটি বলে একটা শব্দ আছে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তাহলে এখানে কি বলতে হবে, যে এইখানে তুমি এই লাইনটার ভিতরে পেয়ে যাও, দেখো, ইডিপাস রেস্ক রিমেন্স অ্যাপ্লিকেবল টুডে বিকজ ইট এক্সপ্লোরস ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্সেস সাচ অ্যাজ দ্য স্ট্রাগল উইথ ফেট ভার্সাস ফ্রি উইল, দ্য কনসিকুয়েন্স অফ চয়েসেস, তুমি যে চয়েস নিবা তার উপর তোমাকে কনসিকুয়েন্স ভোগ করতে হবে, অ্যান্ড দ্য ডেঞ্জার্স অফ হিউব্রিস অ্যান্ড অফেন পেইনফুল জার্নি অফ আনকাভারিং ট্রুথ, এই কথাগুলো তোমাকে তখন বলতে হবে। যেখানে যে ফ্রি উইল অ্যান্ড ফেট, তারপর হচ্ছে অহংকারের যে পতন, এই কথাগুলো এখনও প্রযোজ্য আছে। সত্য জেনেও নিজের স্বার্থে সত্যগুলোকে এড়িয়ে যাওয়া, যেমন ইডিপাসকে এড়িয়ে গেল না, তার বাপ মাকে এড়িয়ে গেল না, সে তো, তারা তো বিশ্বাস করতো, ওরাকলে বিশ্বাস করতো, ওরাকলে বিশ্বাস করা সত্ত্বেও তাদের যখন সন্তান হলো, করলো কি বলো, সন্তানটাকে ফেলে দিয়ে আসতে হলো মেরে ফেলার জন্য। কিন্তু তারা মনেই করতে পারেনি যে ধর্ম যেখানে যে কথাটা বলেছে তা তো সেটা ঘটবেই ঘটবে। এখন কি আমরা এরকম আছি না, যে আমরা জানি ধর্মে এই কথা বলে, তারপর আমরা কি এড়িয়ে যাই কিনা বলো? সত্যকে উপেক্ষা করা, হ্যাঁ, সত্যকে এড়িয়ে যায় কিনা? প্রত্যেক সময় আমরা এড়িয়ে যাচ্ছি, কিন্তু ধর্ম আমাদের যা বলছে তারপর নিজের স্বার্থে আমরা এড়িয়ে যাচ্ছি। এখন তো আরো বেশি এড়িয়ে যাচ্ছি, এখনকার মানুষ আরো বেশি এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো, বিশেষ করে প্রাইড, ইডিপাস এক্সেসিভ প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স আর প্রেজেন্টেড অ্যাজ কি ফ্যাক্টরস ইন হিজ ডাউনফল। অতএব অহংকার পতনের মূল, বা অহংকারের পতন, তাই তো, অহংকারীর পতন হয়, এই কথাগুলো এখনো প্রযোজ্য। অতএব শুধু এডিপাস কেন, তার আগেরও অনেক সাহিত্যকর্ম আছে, ঠিক আছে? এডিপাস লেখার আগেও আরও অনেক সাহিত্যকর্ম আছে, যেগুলো তোমরা ফোর্থ ইয়ার বা ওই সময় পড়বা, তখনও ওই সাহিত্যকর্মগুলোও আমাদের কাছে সাথে এখনও প্রযোজ্য। কেন? কারণ ওই যে ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স, এই সাহিত্যকর্মগুলোকে আমাদের সামনে কি করছে, রিপ্রেজেন্ট করছে। কি কথা বুঝতে পারছো? অতএব তুমি টেক্সট পড়নি, তাতে কি হয়েছে, কোশ্চেন আনসারও তো পড়েছো, তার ভিতরে কি এই কথাগুলো নাই বলো? স্যার ইডিপাস ইজ কল্ড টাইমলেস ট্র্যাজেডি। হ্যাঁ, তো ওইগুলো, এবং শুধু এডিপাস না, যে কোনো সাহিত্যকর্ম, সেটা তোমার ওই যে বললাম কি, যে তোমার হচ্ছে তুমি যখন লায়ন অন দ্য জুয়েল পড়ছো, সেটা কি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য? ওর যে ইয়াগুলো, কালচারটা, হ্যাঁ, না স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ধর্মের সাথে যায় না, সেটা খ্রিস্টানিটির সাথে যায় না, ইসলামের সাথেও যায় না, তাই তো, হিন্দু ধর্মের সাথেও যায় না, কারণ ওই রকম বিয়েটা হিন্দু ধর্মেতেও ইয়া নেই। তারপরে কি আমরা পড়ছি, ওর ভিতরে কী জন্য পড়ছি? কারণ ওই যে কালচারাল যে আক্রমণ, আগ্রাসন, সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে, কালচারাল আগ্রাসন। হ্যাঁ, এবং সেটাকে কীভাবে আমরা টিকিয়ে রাখতে পারি, তাই তো, মডার্নিটি অ্যান্ড কালচার, তাই না, এইটুকুকে বোঝানো হয়েছে। এক একটা সাহিত্যকর্মের এক একটা জিনিস আছে, যেগুলোকে বেসিক টার্গেট ধরে দেওয়া হয়। ওই যে বললাম যে আমরা এই বিষয়গুলো বুঝি না বলে ফেসবুক তো ভাসিয়ে দিই নাকি? হ্যাঁ, ফেসবুক ভাসিয়ে দিই না, এবং ফেসবুক ভাষায় আমার মনে হয় ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা, আমার মনে হয় থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে গেলে ওইগুলো নিয়ে কেউ কথা বলে না, সাহিত্যের বলো তো? না স্যার, আমার তখন মূল বিষয়গুলো বোঝা যায়। হ্যাঁ, থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠে গেলে আর সাহিত্য নিয়ে কেউ অপবাদমূলক কথা বলে না, কারণ যারা ঝরে যাওয়ার, তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ঝরে যায়, এবং তারা সাহিত্যকে গ্রহণ করতে পারে না বিধায় ওই ফেসবুক টেক্সটবুক এটা ওটাতে লিখে নিজেকে প্রমাণ করতে চাই যে সে খুব বুদ্ধিমান। বুঝতে পেরেছো? সাহিত্য নিয়ে কেউ উল্টা কথা বললো মানে বুঝতে হবে সে একজন নির্বোধ, সে সাহিত্যের ভিতরে ঢুকতেই পারেনি, সাহিত্যের উপকারিতাটা বোঝেইনি, এই জন্য সে ওই কথাগুলো ফেসবুকে লিখতেছে। বুঝতে পেরেছো? সে ইউনিভার্সালি নিজেকে উপস্থাপন করছে যে সে একজন নির্বোধ অ্যান্ড ফুল, গ্রেট ফুল। সাহিত্য অনেক প্রাচীন একটা আর্ট, সাহিত্যটা অনেক পুরনো একটা আর্ট, ঠিক আছে তো, এখনো চলে আসতেছে সে,
তোমার মতো বুদ্ধিমান অনেক মানুষ এখনো বাংলাদেশে বা পৃথিবীতে বসে আছে, তারা যদি মনে করতো যে সাহিত্যের প্রয়োজন নেই, অনেক আগে বাদ দিয়ে দিত কিনা বলো? অনেক চিকিৎসা বিদ্যা বাদ গেছে, অনেক ধর্মীয় নীতি বাদ গেছে, গেছে না? তোমার যে প্যাগানিজম কি আছে এখন আর কোথাও আছে? হ্যাঁ, না স্যার। হ্যাঁ, প্যাগানিজম বাদ হয়ে গেছে, ওটা ধর্মীয় বিশ্বাস ছিল এক সময়, সেটা বাদ হয়ে গেছে, কিন্তু এখনো সাহিত্যকর্ম চলছে। তার মানে কি সাহিত্যের শক্তি অনেক বেশি। সেটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠলে আরও কিছু মানে ক্রিটিসিজম আছে, ওগুলো পড়ার পর বুঝবা তখন ওই সকল কথাবার্তা বাদ দিবা। তাছাড়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব বেশি বুদ্ধিমান হয়ে যাও তোমরা, আর এবার ফেসবুক ভাষায় দাও, এ দিয়ে প্রমাণ করতে চাও যে তোমার মাথা একটু মোটাই আছে। তুমি এখনও তোমার মাথা মোটা এত বেশি যে ওই সরু জায়গায় ঢুকতে পারেনি, বুঝতে পেরেছো? তো মাথাটাকে শুরু করতে হবে, সূক্ষ্ম করতে হবে, তাহলেই বিষয়গুলো কাজ করবে। স্যার তার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে যখন ঝরে যাবা, তারপরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠেই বুঝতে পারবা যে আসলে ভারী জিনিস ভারী, এবং এটাকে নিতে পারলে কাজে হতো। আচ্ছা বলো। স্যার সাহিত্যের হচ্ছে মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে অর্নামেন্টের মাধ্যমে এনজয়মেন্ট দেয়া, যেটা কিনা মডার্ন ওয়ার্ল্ডে আসার পরে এনজয়মেন্টটাকে এত পরিমাণ হাইলাইট করা হয়েছে, যেটা সেন্সুয়ালিটিতে কনভার্ট হয়েছে। এখন দেখা যায় যে তোমাকে কি বললাম আমি, যে তোমার ওই যে আনন্দ আর উচ্ছৃঙ্খলা তো এক জিনিস। হ্যাঁ স্যার। তাহলে আনন্দ আর উচ্ছৃঙ্খলা তো এক না। তুমি তো আনন্দটাকে আনন্দ না করে সুস্থ আনন্দ বাদ দিয়ে যদি তুমি এখন সেন্সুয়ালিটির মধ্যে নিয়ে যাও, তাহলে তো তোমার এখন সিনেমার মধ্যেও তো পরিবর্তন এসে গেছে, হয়নি বলো? আজ থেকে 30-40 বছর আগেকার সিনেমা তুমি একসাথে বসে পরিবারের সকল লোক একসাথে দেখতে পারতে কিনা বলো? এখন পারবা? স্যার দেখতে ভয় লাগে, এখন পারবা না। এটা তো তুমি বুঝতে পারতেছো যে আমরা কোন জায়গায় গেছি, আমাদের রুচিবোধ কোথায় গেছে। আমাদের রুচিবোধই তো শেষ হয়ে গেছে। বললাম তো, সাহিত্য ধর্মের পাশাপাশি চলে, বরং সাহিত্য ধর্মকে সাপোর্ট করে। ধর্মের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো সাহিত্য কথা বলেনি। এই যে এতগুলো সাহিত্যকর্ম আমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়লাম, কোনোটাই অধর্ম শেখাইছে আমাদেরকে? কোন সাহিত্যকর্ম আমাদের অধর্ম শেখাচ্ছে? তো তুমি কি ডন জোয়ান পড়ার পর পরকিয়া করতেছে কে এই জায়গায় বলো? কে লিপ্ত হয়ে গেছে পরকিয়ায় বা প্রেমে? কেউ আছো? আমি তাদের পুরস্কৃত করবো যে না, তাও সাহিত্য পড়ে তুমি পরকিয়া, এতে করে আরো মানুষ সাবধান হয়। হ্যাঁ, সেটা তো বুঝে না। আরে বাবা, ফেসবুকে তো দেখো না, সাহিত্য পড়ে শুধু পরকিয়া শিখতেছো, আর তো সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি ভাবলাম আমার এই ওইগুলো দেখলে অনেক খারাপ লাগে, আমার এই যে 5-7 ওইগুলো দেখলে অনেক খারাপ লাগে। আমিও খ্রিস্টান, আমি পড়াচ্ছিও খ্রিস্টান ধর্মের জিনিস, তারপরে কয়জন খ্রিস্টান হয়েছে তোমাদের ভিতরে? আছে কেউ যে খ্রিস্টান হয়ে গেছো তোমরা? বলো। আর এখানে খ্রিস্টান ধর্মকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে কোনো জায়গায়? যে না, খ্রিস্টান ধর্মে হলো এখানে খ্রিস্টান ধর্মকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে, খারাপভাবে কোনো জায়গায় আছে? না বরং পরিষ্কার করেছে আবর্জনাগুলোকে। যে আমরা যে রিফরমেশন পিরিয়ড জানছি, এখানে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি, বলা হয়েছে চার্চের বিরুদ্ধে, যেটা কি করছে, খ্রিস্টান ধর্মকে খারাপভাবে নিয়ে তারা বিজনেস করতেছে। এখানে ধর্মের দোষ না তো, এটা তো চার্চের দোষ। এটা হচ্ছে ওই মানুষগুলোর দোষ যারা ধর্মকে ব্যবহার করছে। যেমন মাজার বিজনেস আছে না, মাজার আছে না? লাল সালু পড়ছিলা? লাল সালু পড়ছো? হ্যাঁ, ওই লাল সালু বলা হয়েছে, লাল সালুতে মাজার বিজনেসের কথা বলা হয়েছে, ঠিক আছে তো? স্যার আমাদের প্রত্যেকটা পাঠেই একটা বার্তা থাকে, সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। সেটাই, সেই জায়গায় তো বলতেছি যে মাথাটা তো মোটা না করে চিকন করতে হবে, যাতে তুমি মাথার ওই জায়গায় ঢুকে চিন্তাটাকে শুরু করতে হবে, সূক্ষ্ম করতে হবে, তাহলেই তুমি বিষয়গুলোকে বুঝবা যে কেন এখনো আমরা এগুলো পড়ছি, ঠিক আছে তো? আমরা ভাইভাতে প্রশ্ন করি মাঝে মাঝে ফোর্থ ইয়ারে, ঠিক আছে তো? ছেলে মেয়ে একদম উল্টা উত্তর দেয় ফোর্থ ইয়ারে পড়ে। এই তো এবারে ফোর্থ ইয়ারে প্রশ্ন করা হয়েছে যে সাহিত্য যে তুমি পড়ো, সাহিত্য কি পড়া উচিত? এটা তোমার ধর্ম নষ্ট করে দিচ্ছে না? এরকম প্রশ্ন করতে স্যাররা। ওরা বলছে ইয়েস স্যার, এটা পড়া উচিত না। বুঝতে পেরেছো? তাহলে তারা কোন পর্যায়ের পড়াশোনা করলো আমরাই অবাক হয়ে যাই। হ্যাঁ, স্যাররা পরে ছাত্ররা চলে যাওয়ার পর বুঝতে পারা হয় যে তার আসলে তার চিন্তা ভাবনাটা বইয়ের সাথে কোনোদিন ছিলই না, সে কোনোদিন পড়েই নি। এই একটা প্রশ্ন দিয়ে একজন স্টুডেন্টকে চেক করা যায় ইংরেজি সাহিত্যের, যে সে আসলে পড়াশোনা করেছে কিনা। এবং তাকে যখন প্রশ্ন করা হয়, তাহলে আচ্ছা ঠিক আছে তুমি মনে করো, তাহলে তুমি এবার আমাদেরকে বলো যে সাহিত্যের কোন জায়গাটা তোমাকে খারাপ কাজ করতে উৎসাহিত করেছে, আর তার জন্য তুমি সাহিত্যকে বাদ দিতে বলছো, এবং তোমার কাছে মনে হচ্ছে এটা অধর্ম হয়ে যাচ্ছে। কোন জায়গাটা? এখানে কি শূকরের মাংস নিয়ে কথা বলা হয় বলে আছে না? শূকরের মাংস বা এরকম কিছু প্রশ্ন আসে না, ওয়ার্ডটা আসে না? পোর্ক টোর্ক আসে, বিশেষ করে থার্ড ইয়ারে যখন পড়বা এগুলো আসে, যে সেখানে মানুষগুলো এগুলো খায়। এই কথা বলার কারণে কি তোমার ধর্ম চলে যাচ্ছে? এটা কি শুনলে পাপ? না স্যার, এটা করলে পাপ হবে। কেউ যদি তার ধর্ম নিষিদ্ধ থাকে সে সেটা করে, বাট এটা করবে কেন?
খারাপ জিনিস তোমার কানে আসা আর সেটাকে মান্য করা তো দুটো আলাদা জিনিস, তাই নয় কি? এখন সাহিত্য একটা খারাপ জিনিস তোমার সামনে তুলে ধরেছে যাতে তুমি এই কাজটা না করো, ঠিক আছে? তোমার সামনে তুলে ধরা মানে হচ্ছে তুমি এই কাজটা করো সেটা না, এই কাজটার তারা খারাপ কাজটা তুলে ধরেছে, সাথে সাথে খারাপ কাজের পতনটাও তুলে ধরেছে। আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়লাম, হাসতে হাসতে আমাদেরকে শেখালো না, আমরা কিন্তু কমেডির মাধ্যমে শিখে গেছি যে খারাপ কিছুই আমাদের জন্য উপকারী না। যারা খারাপ তারা পরিবর্তন হয়েছে, যারা ভালো তারা কি পরিবর্তন হয়েছে? অরল্যান্ডো কি পরিবর্তন হয়েছে বলো? বরং ওখানে অলিভার পরিবর্তন হয়েছে, ওখানে ফেডেরিক পরিবর্তন হয়েছে। কারণ কি? তারা ছিল খারাপ, তারা বুঝতে পেরেছে কনসিকুয়েন্সটা কি খারাপ কাজের, বলো? তারপর তুমি রাইডার্স টু দ্য সিতে পড়ো, ওখানেও ফেটের প্রতি বিশ্বাসটাকে কি দেখানো হয়েছে না? ইডিপাস রেসকে একই কথা বলছে না, বলো? স্যার হ্যাঁ, ফেট, ইডিপাস রেস, যে আমাদের ফেটের কাছে আমাদের সাবমিট করতেই হবে, তাই তো? উই হ্যাভ টু সাবমিট আওয়ারসেলফ টু দ্য ইউনিভার্সাল পাওয়ার অফ ফেট, ফেটের কাছে আমাদের ডেস্টিনির কাছে আমাদের মেনে নিতেই হবে। তারপর তুমি লায়ন অন দ্য জুয়েল পড়ো, সেখানেও তো বিয়ের কথা বলা হয়েছে এবং মেয়ের বয়সে একটা লোকের সাথে তার বিয়ে হচ্ছে। এই জিনিসটা তুলে ধরার মানে হলো কি? এটার খারাপ জিনিসটা তুলে ধরা, যে এটাকে তুমি যতবার পড়ছো ততবারই খারাপ মনে হচ্ছে না? খারাপ লাগছে না তোমার? হ্যাঁ, তোমার খারাপ লাগছে, তাই না? যে একটা মেয়ের বয়সী একটা মেয়েকে ওখানকার যে প্রধান সে বিয়ে করতেছে, ঠিক আছে তো? তাহলে এটা তোমার কাছে খারাপ লাগছে, তাহলে নিশ্চয়ই তুমি তোমার সমাজে এটা ঘটলেও তুমি খারাপভাবেই নিবা, তাই নয় কি? বলো। তো এরপর তারপর তুমি ধরো এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান যখন পড়লাম, আর্মস অ্যান্ড দ্য ম্যানে কি বলা হয়েছে বলো? নোশন অফ ওয়ার, শিভালরিক, যুদ্ধ নিয়ে বা প্রেম নিয়ে। এই যে প্রেম নিয়ে হয় না, এই জন্য তো সুইসাইড করে, তাই তো? ইংরেজি সাহিত্যে পড়ে আশা করি আমার কাছে মনে হয় যে প্রেম সম্পর্কে যে একটা শিহরণ জাগানো যে মানে ফিলিং, সেটা আমাদের মধ্যে কিন্তু হারিয়ে যায়, যেটা আসলে শিহরণ জাগানো কোনো ফিলিং না, এটা একটা বাস্তব কোনো ফিলিং, এটা একটা ফাঁদ, ঠিক আছে তো? এটাকে যদি ঠিকমতো কন্ট্রোল করা না যায় তোমাকে ধ্বংস করে ফেলবে, যেটা আমরা ডন জুয়ান থেকে পড়েছি, তাই না? তাহলে এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে ইউনিভার্সালিটি, ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স। এইগুলো প্রত্যেকটা সাহিত্যকর্মের ভিতরে যদি তুমি খুঁজে না পাও, তাহলে এটা সাহিত্যকর্মের ব্যর্থতা নয়, এটা তোমার নিজের ব্যর্থতা যে তুমি এটা পড়ে কিছুই শিখতে পারোনি, এটা তোমার ব্যর্থতা, এটা সাহিত্যের ব্যর্থতা নয়, ঠিক আছে? তো ঠিক আছে, আর এগুলো কথা বলে লাভ নাই। এখন পরীক্ষার সময় যেটুকু বললাম ওই প্রশ্নের সাথে রিলেটেড, যে ইউনিভার্সালিটি কথাটা খেয়াল রাখতে হবে, যে ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স বা এমন কোনো তত্ত্ব ওখানে থাকবে যেটা ইউনিভার্সাল, সেটা সকল যুগ, সকল ধর্মের, সকল চিন্তার, সকল বয়সের মানুষের সাথে প্রযোজ্য হবে, এমন কিছু যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছি কি? ইউনিভার্সালিটি অফ আ লিটারি ওয়ার্ক। মনে থাকবে? জি স্যার। তো ঠিক আছে, আর যেহেতু কথা না, তোমরা বরং পড়তে থাকো। তাহলে আগামী শুক্রবারে তোমাদের ক্লাস নিব সন্ধ্যা 6:30টায়, মনে থাকবে তো? এই জন্য, আর যেহেতু রেনেসাস পিরিয়ড, আমি পরীক্ষাটা নেব হচ্ছে কবে বললাম? রবিবারে। দেখো 3 তারিখে নেওয়ার কথা ছিল, আমি আরো দুইটা দিন সময় দিচ্ছি এটার জন্য, 5 তারিখে আমি তোমাদের এটা নিব। ওকে, তো আর কারো কোনো কথা আছে? স্যার যারা হচ্ছে লিটারেচারকে খারাপ বলে তাদের জন্য অ্যাপোলজি পোয়েট্রি এটা পড়তে দিতে হবে। সেটা তো থার্ড ইয়ারে উঠলেই সে পড়বে, থার্ড ইয়ারে উঠলেই সে পড়ে। অবশ্য তখনও তো সামারি পড়লে তো আর কেউ কিছু বোঝাতে পারবে না, যে সামারি পড়ে তার জন্য কোনো কিছুই বোঝানোই কিছু কাজ হবে না, সে মাস্টার্স পড়ে ফেললেও তার ভিতরে কোনো সেন্স তৈরি হবে না, কারণ সে তো ওগুলো টাচই করেনি, সে সেগুলো বুঝবেই তো না। এই যে আমি তোমাদের খাতা দেখাচ্ছি না, ফার্স্ট ইয়ারে পড়া স্টুডেন্ট, তোমাদের কিছু খাতা দেখাইছি, আমি কিছু খাতা দেখতেছি, তো এর ভিতরে 50টা মানে প্রায় 40-50টা খাতা আমি দেখেছি, তার ভিতরে পাস করেছে হয়তো কয়েকজন, বুঝতে পেরেছো? বাকি যা হাতের লেখা, বাকি যা ভাষা, বাকি যে কি মনে হচ্ছে জানে, তারা কোনো লেটারও লিখতে জানেনি। একটা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, একজন ছেলে এসএসসি পাস করলে তো বোঝা যায় যে সে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় নাকি, সেটাও সে লিখতে পারে না, তাহলে কি হবে বলো তো? তার মানে বুঝতে হবে এই জাতীয় স্টুডেন্টরা মাস্টার্স পাস করে ফেললেও এদের ভিতরে কখনো সাহিত্য কোনোভাবেই টাচ করবে না, এবং এরা সাহিত্যকে এভাবেই নিবে যে সময় পড়ে পড়ে শুধু সময় নষ্ট হয়েছে, আর কিচ্ছু হয়নি। অন্য অন্য সাবজেক্টে সবাই কি সাকসেসফুল হয় বলো, শাইন করে? অন্য সাবজেক্টে যারা পড়ে সবাই কি শাইন করে? সবাই ভালো কিছু করে? হ্যাঁ না স্যার। হ্যাঁ, ইংরেজিতে বাড়িটা একটু বেশি খায় কারণ ইংরেজি সমস্যা আছে, ঠিক আছে তো? আচ্ছা, লাবণী আক্তার, এই যে কি লাবণী, মুসাম্মদ লাবণী, তুমি কোন কলেজের? স্যার কুষ্টিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ। আচ্ছা, গভর্নমেন্ট মহিলা কলেজের, ওকে। তো
তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। তো গুড নাইট, বাই।